আমরা বিডিএস এর পক্ষ থেকে চিন্তার ইতিহাস পাঠ সিরিজ চালু করেছি কিছুদিন হলো। আমাদের ইতিমধ্যে আমরা প্রথম পর্বে কয়েকটা বই নিয়ে আলোচনা করেছি, আমরা পরিচিতি লাভ করেছি। আজকে আমাদের চিন্তার ইতিহাস সিরিজের দ্বিতীয় পর্ব, এবং আজকে আমাদের এখানে আপনারা যারা এই পাঠ সিরিজে অংশগ্রহণ করেছেন, বইগুলো পড়েছেন, সেই বইগুলোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের আলোচনা রাখবেন, এবং অন্যান্য যারা আছে তারাও ওই আলোচনায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের ওই বই সম্পর্কে আপনাদের যে চিন্তা সেটা আপনারা প্রকাশ করতে পারবেন। বাংলাদেশের স্টাডি ফোরাম নিয়মিতই বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আমাদের এই চিন্তার ইতিহাস সিরিজের শুরু। আমরা এর আগেও বিভিন্ন ইতিহাসের সিরিজ করেছি, বাংলাদেশ পাঠ সিরিজ করেছি, এবং আরও ক্লাসিক পাঠ সিরিজ করেছি। তো এই পর্যায়ে আমরা এই চিন্তার ইতিহাস পাঠ সিরিজের শুরুতেই আমরা আমাদের বন্ধু মিল্লাত মাহফুর কাছ থেকে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বার্ট্রান্ড রাসেলের এই বইটি সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা শুনব। আমি এই পর্যায়ে আমাদের বন্ধু মিল্লাত মাহফিকে তার আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে বৈকালিক শুভেচ্ছা। আজকে চিন্তার ইতিহাস সিরিজের বই পরিচিতি দ্বিতীয় পর্ব। আজকে আমি আলোচনা করব প্রভাবশালী দার্শনিক বার্ট্রান্ড রাসেলের হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে। তো যেহেতু বইটির নাম হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, তো এখানে মানে ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বইটির প্রারম্ভে মানে দর্শনের সূত্রপাত, মানে দর্শন কি, দর্শন চর্চাটা কিভাবে হলো, এ নিয়ে আলোচনা করা হয়েছে। তো মূলত আমরা মোটামুটি যারা জ্ঞান চর্চা করি তারা সকলেই জানি যে দর্শন হচ্ছে জ্ঞানের প্রাচীনতম শাখা। মানে যখন থেকেই মানে চিন্তা, মূলত চিন্তা বলতে আমরা ওই সাধারণ চিন্তা না, ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাতে আমরা বলি, যখন আমাদের ভিতরে সত্তা কেন্দ্রিক চিন্তা ভাবনার উদ্ভব হলো, অর্থাৎ সত্তা কী বা জগৎ কী, এই জগতের আদি উপাদান কী, বা আমি কে, আমার মূল উৎস কোথায়, আমি কোথা থেকে আসলাম, এই ধরনের চিন্তা থেকেই মূলত দর্শনের উদ্ভব। তো অনেকেরই মধ্যে এই ধরনের প্রশ্ন থাকে আসলে যে দর্শন হয়তোবা ধর্ম থেকে আলাদা, কিংবা দর্শন যিনি দর্শন চর্চা করেন তিনি মানে ধর্ম থেকে অনেকটা দূরে থাকেন, অর্থাৎ দর্শন এবং ধর্মর সাথে সম্পর্কটা কেমন। তো দর্শন এবং ধর্ম মোটেই মানে সাংঘর্ষিক নয়, মানে অর্থাৎ একটির সাথে আরেকটির একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং অনেকে এমনও ধারণা করেন যে বিজ্ঞান হয়তোবা, যেহেতু অন্তত আমাদের দেশে দর্শনকে মানে কলা অনুষদ ভিত্তিক পড়ানো হয় বা আলোচনা করা হয়, দেখা হয়, তো অনেকের ধারণা এটা বিজ্ঞান থেকে আলাদা। কিন্তু আমরা যদি দেখি পশ্চিমা দেশগুলোতে দর্শন কিন্তু বিজ্ঞান অনুষদভুক্ত হিসেবে করা হয়। দর্শন এবং বিজ্ঞান মানে একে অপরের সাথে সম্পর্কিত। আমরা এই বিষয়টা মানে ভালোভাবে বুঝতে পারবো কীভাবে বার্ট্রান্ড রাসেল এটাকে মানে দর্শনটাকে বলতেছে নো ম্যানস ল্যান্ড। কোন ধরনের মানে কোথায় নো ম্যানস ল্যান্ড, মানে পার্শ্ববর্তী দুইটা দেশ, একটাকে যদি আমরা বলি ধর্মতত্ত্ব বা থিওলজি, আর একটা হলো সায়েন্স। তো এই দুইটা পার্শ্ববর্তী দেশের নো ম্যানস ল্যান্ড হচ্ছে ফিলোসফি। যেমন আমরা যদি এটাকে কল্পনা করি ভারত বাংলাদেশ, তাহলে এই দুইটা পার্শ্ববর্তী বা দুইটা দেশের সীমান্তবর্তী এলাকা, যেটা আমরা জানি যে নো ম্যানস ল্যান্ডটা কি, মানে দুইটা পাশাপাশি দেশের সীমানার এমন একটা অংশ যেটা কোনো দেশই দাবি করতে পারে না। কিন্তু দেখবেন যে এই নো ম্যানস ল্যান্ড কিন্তু দুইটা দেশের সাথেই সম্পর্কিত, কানেক্টেড। তো এরকম ফিলোসফি হচ্ছে জ্ঞানের ওইরকম একটা শাখা যেটা মানে ধর্মতত্ত্বও না, আবার
বিজ্ঞানও না, আবার বিজ্ঞান এবং ধর্ম থেকে পৃথকও নয়। কারণ এই যে যেটা বলতেছি, দুইটাই হচ্ছে কাছাকাছি, দুইটা দেশ যার মধ্যবর্তী অবস্থান করতেছে দর্শন। দর্শন বা ফিলোসফি হচ্ছে জ্ঞানের ওইরকম শাখা যেটাকে আমরা বলবো মানে জ্ঞানের ওই শাখাটা যখন মানে সন্দেহাতীত জ্ঞানে উপনীত হয়, মানে দর্শনটা হতে হবে, তখন দর্শন হতে গেলে ওই জ্ঞানটাকে সন্দেহাতীত জ্ঞান হতে হবে, অর্থাৎ যে জ্ঞানটাকে আপনি আর প্রশ্ন করতে পারবেন না, অর্থাৎ মানে ওইটাকে এমন একটা মানদণ্ডে ফেলতে হবে যে মানদণ্ডের ভিত্তিতে আমরা ওই জ্ঞানটাকে আমরা স্বীকার করে নেব যে এই জ্ঞানটা সঠিক। তো দর্শন আমাদেরকে ওই মানদণ্ডটা দেয়। যতক্ষণ পর্যন্ত আমরা ওই মানদণ্ডে না ফেলতে পারি তখন সেটাকে আমরা দর্শনের জ্ঞান বলবো না। আর দর্শনের জ্ঞান না হলে সেই জ্ঞান আমাদের জন্য উপকারী নয়, কাজে আসবে না। আমি মানে আলোচনার খাতিরে সহজে বোঝার জন্য আমি বলতে পারি যে মানে এটা আমার নিজের ব্যাখ্যা, যে ফিলোসফিকে আমরা বলতে পারি মানে বিএসটিআই এর ভূমিকাটা কি, মানে এটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ন্ত্রণ করে, এটা পরিমাপ করে, মানে যাচাই করে আর কি, সেটা কোয়ালিটি ঠিক আছে কিনা, মানে মানসম্মত কিনা। ফিলোসফির কাজটা অনেকটা এরকম, মানে জ্ঞানের ওই এমন একটা ইয়েতে ফেলে, আপনাকে ছাঁচে ফেলে ওটা থেকে মানে দূষিত জিনিসটাকে বা ক্ষতিকর জিনিসটাকে সরিয়ে ফেলে আমাদের মানে এমন একটা জায়গায় নিয়ে যায় জ্ঞানটাকে, যেটা আমাদের জন্য উপকারী হয়। এই যে আমরা বর্তমান সময়ে এসে বিভিন্ন ধরনের ক্রাইসিসের মুখোমুখি হচ্ছে, যে বৈশ্বিক যে সংকটগুলো মুখোমুখি হচ্ছে, বা দেখা যায় যে আমরা এমন কিছু আবিষ্কার করেছি যেটা মূলত মানুষের কল্যাণের জন্য আবিষ্কার হলেও কিন্তু কখনো কখনো সেই জিনিসটাকে আমরা মানুষের ক্ষতির কাজে ব্যবহার করতেছি। এটার প্রধান কারণ হচ্ছে তাতে দর্শনের প্রয়োগ নাই। এই দর্শনের প্রয়োগ না থাকার কারণেই মানে এই ধরনের ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। তো দর্শনের সূত্রপাতটা হয়েছিল খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 600 অব্দে, একটু বোধহয় হচ্ছে আর কি। হ্যাঁ, তো না দেখতে হ্যাঁ, তো মূলত দর্শন চর্চাটা শুরু হয়েছিল গ্রিসের আয়োনিয়া দ্বীপের, আরও যদি নির্দিষ্ট বলি তাহলে ওই আয়োনিয়া দ্বীপের একটা শহর, নগর বলা যায়, ওই সময় নগর ছিল মাইলেটাস। এই মাইলেটাসেই থিলিস নামক একজন ব্যক্তির মাধ্যমেই মূলত দর্শন চর্চার শুরু। অবশ্য আমি অনেকে মানে বা আমি নিজেও যখন ফিলোসফি মানে আমি তো ফিলোসফির স্টুডেন্ট, যখন আমি ফিলোসফিতে নাম লিখাইছি তার আগেও মানে খুব বেশি আগেও না, মানে আমি জানতাম যে মানে অনেকের মধ্যে এই ধরনের প্রবণতা আছে, অনেক বইও পাওয়া যায় যে ফিলোসফির দর্শনের জনক হচ্ছে সক্রেটিস, কিন্তু এটা মূলত ভুল ধারণা। অবশ্যই সক্রেটিসের একটা বড় ভূমিকা আছে, মানে অনেক বড় একটা জায়গা নিয়ে আছে সক্রেটিস, কিন্তু সক্রেটিসের অনেক আগেই দর্শন চর্চার শুরু হয়েছিল, এবং যেটা করেছিলেন থেলিস। এবং এই থেলিস বলেছিলেন যে জগতের আদি সত্তা হচ্ছে পানি, অর্থাৎ পানি থেকেই জগতের উদ্ভব। এবং তারই সমকালে আরও যদি প্রভাবশালী দার্শনিক রয়েছেন অ্যানাক্সিমেন্ডার ও অ্যানাক্সিমেনিস। তো এনাদেরও জন্ম হচ্ছে ওই মাইলেটাস নগরে, এবং তাদের মধ্যে অ্যানাক্সিমেন্ডার বলছেন হচ্ছে জগতের আদি উৎস বা আদি উপাদানটা হচ্ছে এমন একটা বস্তু যেটা হচ্ছে মানে সীমা নাই, অপরিসীম একটা বস্তু, যেখান থেকে জগতের উদ্ভব। এবং অ্যানাক্সিমেনিস বলতেছে হচ্ছে জগতের আদি উপাদান বায়ু। এই 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 যেখান থেকে দর্শন চর্চাটা শুরু হয়েছিল এই আয়োনিয়া দ্বীপ, এই জন্য, এবং এই দার্শনিক সম্প্রদায়কে বলা হয় আয়োনীয় দার্শনিক সম্প্রদায় কিংবা মালয়েশীয় দার্শনিক সম্প্রদায়। কেননা কারণ এদের যে নগর কেন্দ্রিক
তাদের দর্শন চর্চাটা শুরু হয়েছিল। এই কারণে এই নগরের নাম থেকেই এই নামকরণ করা। ধন্যবাদ সকলকে। আপনি কি নিয়ে আলোচনা করছেন? শুধু মানে প্রাথমিক দিক ফিলোসফি, বইটা নিয়ে আলোচনা হয়নি তো? না, বইয়েরই প্রাথমিক এটা তো বইয়ের আলোচনা হলো না, আপনি তো বইয়ের একটা পর্ব নিয়ে আলোচনা করছেন। ওয়াই পিপল শুড রিড দিস বুক, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। ইউ ডিসকাস অ্যাবাউট এ ব্রিফ পোর্শন, অথবা মানে ফার্স্ট 50 পেজেস, আর্লি গ্রিক থট। আচ্ছা আচ্ছা, মানে পুরোটা বই, এটা তো আরো মানে মানে পিন পয়েন্ট না করে ওভারঅল ইয়ে নিয়ে আলোচনা করলে ভালো হয় আর কি। এটা তো আরো একটা জিনিস আছে যেটা মানে এটা হচ্ছে প্রি সক্রেটিক ফিলোসোফারদের, শুধু মাইলেশীয় ফিলোসোফারদের নিয়ে আপনি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছেন। আমার কাছ থেকে আমরা আরো একটু বেশি যাই নাকি? জি জি, মানে শুধু আমরা মাইলেশীয় ফিলোসোফার নেই, আমরা কিন্তু আরো আছে, পিথাগোরিয়ান আছে, তারপরে আপনার ধরেন জেনু আছে, বা সক্রেটিসের আগে তো আরো অনেকগুলো ইলিয়াটিক ফিলোসোফার্স আছে, তারপরে অ্যাটমিক ফিলোসোফার্স আছে। তো মানে একবারে আমরা যদি মানে পোর্শন ধরি তাহলে আলোচনা মানে আপনার পক্ষে মানে অনেক লম্বা সময় লাগবে। সে বেটার হয় ওভারঅল পুরো বইটাতে কি কি আছে এটা বললে তাহলে আমরা ইন্টারেস্ট ফিল করবো। যেমন তারপরে তো সক্রেটিস হয়েছে, প্লেটো, অ্যারিস্টটল, তারপরে আমরা স্কলাস্টিক ফিলোসোফার, তারপরে মডার্ন ফিলোসফি শুরু। মডার্ন ফিলোসফির অনেকগুলা ভাগ আছে। এরকম বিভিন্ন নিয়ে যদি একটু মানে পরিচয় করে দিলে তাহলে আমাদের আর একটু ভালো হবে আর কি। আমাদের আলোচনা এতক্ষণ হচ্ছে যে খুব সুন্দর আলোচনা করছেন, এটা হচ্ছে যে মানে আয়োনিয়ান এবং মাইলেশীয় ফিলোসফারদের একটা পরিচয় দিয়েছেন। যদি বইটার একটু পরিচয় দেন তাহলে আমাদের সবার উপকার হবে। তো একটা বিষয় আমি মানে বাদ দিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে অনেকের মধ্যে এই ধরনের ধারণাও আছে এবং প্রচলন আছে কথাটা, সেটা হচ্ছে যে দর্শনের সূত্রপাত মূলত আমাদের ভারতীয় উপমহাদেশ বা ভারতে হয়েছিল এই বেদ উপনিষদ এটার মাধ্যমে। তো একেবারেই বিষয়টা ফেলে দেওয়ার মতো না, কিন্তু আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই যে বেদ উপনিষদ এটা মূলত ধর্মগ্রন্থ, আর এটা মানে ওই সময়ে মানে যখন এটার আবির্ভাব বা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল তখন এইগুলো কেবলমাত্র ধর্মীয় গ্রন্থ হিসেবেই ব্যবহার করা হচ্ছিল। তখন এটার কোনো দার্শনিক ভ্যালু ছিল না, ফিলোসফিক্যাল ভ্যালু ছিল না। কিন্তু ওই আয়োনীয় সম্প্রদায়ের যে দর্শন চর্চাটা ছিল এটাতে ফিলোসফিক্যাল ভ্যালু ছিল, মানে দার্শনিক মূল্য ছিল। আর এখানে এটার মূল্য ছিল না তৎকালীন বিবেচনায়, যার কারণে আমরা বলতে পারি না যে ভারতীয় উপমহাদেশেই দর্শনের চর্চা শুরু হয়েছিল। আর আমি যে বই নিয়ে আলোচনা করতেছিলাম সেই বইটি হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। এই বইটি 1946 সালে প্রকাশ করা হয়েছিল। বইটি কয়েকটি ভাগে বিভক্ত। তার মধ্যে অ্যানসিয়েন্ট ফিলোসফি, তারপরে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মানে অ্যানসিয়েন্ট ফিলোসফিতে প্রি সক্রেটিক স্কুল নিয়ে আলোচনা করা হয়েছিল। তো তার মানে অর্থাৎ সক্রেটিসের আবির্ভাবের পূর্বে যারা দর্শন চর্চা করেছিল তাদেরকে বলা হয় প্রি সক্রেটিক ফিলোসফি বা ফিলোসফিক্যাল স্কুল। আর সক্রেটিস থেকে শুরু করে তার পরবর্তী কয়েকজন দার্শনিকদের নিয়ে, তারপরে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে অ্যানসিয়েন্ট ফিলোসফি আফটার অ্যারিস্টটল, মানে অ্যারিস্টটলের আবির্ভাবের পর প্রাচীন দর্শনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের নিয়ে আলোচনা করা হয়েছে অ্যানসিয়েন্ট ফিলোসফি আফটার অ্যারিস্টটল। তারপরে ক্যাথলিক ফিলোসফি, তারপরে স্কুলমেন। আর মূলত ক্যাথলিক ফিলোসফি এই অংশে মধ্যযুগের দর্শন নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা জানি যে মধ্যযুগের দর্শনটা মূলত চার্চ কেন্দ্রিক ছিল, চার্চ দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছিল। তারপরেই যখন আধুনিক দর্শনের সূত্রপাত হয়, তো আধুনিক দর্শনের সূত্রপাতের মাধ্যমেই মানে চার্চ থেকে বেরিয়ে এসে প্রথম দর্শন চর্চাটা শুরু হয়। আর এই দর্শন চর্চাটা শুরু করেছিলেন হচ্ছে ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট। তারপরে
এখানে আলোচনা করা হয়েছে রুশো থেকে বর্তমান সময়কালের সমকালীন দার্শনিক নিয়ে। মূলত এই বইটির এই কারণে পড়া হবে কারণ এই বইটিতে প্রাচীন দর্শন থেকে শুরু করে একেবারে সমকালীন দর্শনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, দর্শনকে যারা লালন করেছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। এক ধরনের মানে রাসেল এক ধরনের বিশ্লেষণের মাধ্যমে দর্শনটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই কারণেই আমি মনে করি যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি সকলের পড়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ মিল্লাত মাফি আপনার সুন্দর আলোচনা পেশ করার জন্য। ফিলোসফি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এই বইটা আমরা যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছি বা করি এবং অন্যান্য বিভিন্ন বিভাগেও টেক্সট বই হিসেবেও ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বই। এই সম্পর্কে সাবিদিন ভাই কি কিছু বলবেন? মিল্লাত আমাদের সাথে একটু হালকা পরিচয় করে দিছে, এটা একটা গুরুত্বপূর্ণ বই। আর এটা আরও একটু ডিটেল আলোচনা করলে ভালো হতো আর কি। সে একটু অংশ বিশেষ আসলে নিয়ে আসছে আর কি, পুরা পিকচারটা হয়তো বা আমরা পাই নাই। এই বইটা কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে বইটা লিখছেন যে ব্যক্তি, উনি হি হিমসেলফ এ ফিলোসোফার। তো একজন ফিলোসোফারের জবানিতে পুরা ফিলোসফির ইতিহাস জানা, এটা একটা সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা। এবং মানে হি ওয়াজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল থিঙ্কার অফ 20th সেঞ্চুরি। এবং উনি শুধু মানে এই যে কি যে বলে কার্ল মার্কস যেটা বলছেন, আগের ফিলোসফাররা পৃথিবীতে ব্যাখ্যা করছে, দ্য কোশ্চেন ইজ টু চেঞ্জ ইট। তো সেই জায়গা থেকে যে অ্যাক্টিভ ফিলোসফার বা অ্যাক্টিভ থিঙ্কার যে 20th সেঞ্চুরি আমরা অনেককে দেখি, যে আপল সাত্রেকে আমরা দেখি, তারপরে ফুকুকে আমরা দেখি, বা যে এখন আমাদের নোয়াম চমস্কি দেখতেছি বা এডওয়ার্ড সাইদকে দেখতেছি। মানে এডওয়ার্ড সাইদ, নোয়াম চমস্কি, এই সিলসিলার আর্লিয়েস্ট একজন পাইওনিয়ার হচ্ছে বার্ট্রান্ড রাসেল, যিনি খুবই লম্বা সময় বাঁচতে পারছেন, লাকিলি প্রায় 98 ইয়ার্স। এবং উনি 2টা বিশ্বযুদ্ধ দেখেছেন এবং 2টা বিশ্বযুদ্ধে ওনার সক্রিয় অংশগ্রহণ ছিল। অফকোর্স নট ফর ওয়ার, এগেনস্ট ওয়ার, মানে যুদ্ধবিরোধী প্রচারণা চালানোর ক্ষেত্রে উনি সবচেয়ে পাইওনিয়ার ভূমিকা পালন করছেন। এবং পারমাণবিক বোমা এবং যে মানে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, এগুলোর বিরুদ্ধে আর্লিয়ার ফিলোসফিক্যালি কথা বলেছেন বার্ট্রান্ড রাসেল। এবং এমনকি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ অনেক থিঙ্কার, ব্রিটিশ অনেক পলিটিশিয়ান, ব্রিটিশ অনেক স্কলার, অনেক প্রফেসর অক্সফোর্ড কেমব্রিজের, যারা যুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সাফাই গেছে, সেই কঠিন মুহূর্ত বার্ট্রান্ড রাসেল যুদ্ধবিরোধী তার স্ট্যান্ডটা ধরে রাখছে। এটা অসাধারণ। ওই সময় যখন জাতীয়তাবাদী চেতনা খুব চাঙ্গা, যে জার্মানিকে আমাদের ইয়ে করে ফেলতে হবে, শেষ করে দিতে হবে, সেই জায়গা থেকে তাকে অনেক কষ্ট করতে হবে। ইভেন কি তার চাকরি চলে গেছে শেষ জীবন। ইভেন এই বই যে লিখছে, এটাও চাকরি চলে যাওয়ার ফল। তাকে অক্সফোর্ড থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন জীবিকার জন্য আমেরিকাতে তো সে অনেকগুলো লেকচার দিয়েছে। আমেরিকাতে পুরো মানে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির উপরে সিরিজ অফ লেকচার দিয়েছে প্রায় 8 থেকে 10 বছর। ওই লেকচারের একটা ফল হয়েছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, যাক তার চাকরি চলে যাওয়াতে মানে ফিলোসফির ছাত্রদের জন্য উপকার হয়েছে। যে মানে এভরি ফিলোসফি স্টুডেন্ট ক্যান স্টার্ট উইথ দিস বুক, মানে ইটস সাচ এ ইম্পর্ট্যান্ট বুক। আবার এই বইটার ভূমিকাতে উনি সুন্দর করে কথা বলছেন যে মানে এই বই আমি যেসব ফিলোসফারদের নিয়ে কথা বলছি, এসব ফিলোসফারদের মধ্যে শুধু লাইবনিজ বাদে বাকি ফিলোসফারদের নিয়ে মানে অন্যরা আমার চেয়ে ভালো বলতে পারবে। উনি কেন এটা বলছেন? কারণ উনি লাইবনিজের উপরে পিএইচডি করেছেন বা হিজ স্পেশালাইজ এক্সপার্ট ইন লাইবনিজ। তো বলছে এই ধরনের বইয়ের কিন্তু লুপহোল আছে, ত্রুটিও আছে, যে যখন ইউ নিড টু কানেক্ট এ ভাস্ট এরিনা, যেটা ত্রুটি হচ্ছে মানে ইউ ক্যান নট পুট ইকুয়াল লাইট টু ডিফারেন্ট ফিলোসফার, ডিফারেন্ট স্পেসেস, বুঝে। কিন্তু উনি লাইবনিজ নিয়ে কনফিডেন্ট। আই লাইক ইট, যে স্বীকার করা নিজের স্ট্রেংথ এবং পসিবল উইকনেসের জায়গা। অফকোর্স মানে সে যদি একজন ফিলোসফার মানে একাডেমিশিয়ান, ম্যাথমেটিশিয়ান, তো তাকে অফকোর্স মানে পুরা পাশ্চাত্য দর্শন নিয়ে ভালো একটা স্টাডি করতেছে, এই বইটাতে আমরা পাবো। এই বইটার আরেকটা মোটা থাকে আরেকটা সুন্দর দিক হচ্ছে, বইটার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ।
মানে বার্ট্রান্ড রাসেল ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোজ রাইটার ইন ইংলিশ। যারা ইংরেজি ভাষা নিয়ে স্টাডি করে বা ভাষার যে সৌন্দর্য, ভাষার যে লেয়ার্স এবং ওয়েবস, এবং মানে আহমদ সাহা খুব সুন্দর করে কথা বলছেন যে বার্ট্রান্ড রাসেল মানে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করতো, এজন্য ওনার যে মানে ল্যাঙ্গুয়েজের যে ফ্লোটা মনে হয় যে একটা ক্লাসিক্যাল মিউজিকের একটা ফ্লো প্রবাহিত হচ্ছে, এত সুন্দর একটা জিনিস। তো এই বইটা এটার একটা এক্সাম্পল। আবার ওরা অনেক ওনার অনেক কমপ্লেক্স বই আছে, যেগুলা এমন একটা বই আছে মানে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্স অফ সামথিং একটা বই, ওই বইটা পৃথিবীর খুব মাত্র ওই সময়কালে 40 জন লোক বুঝতে পারছিল। তো ওনার কমপ্লেক্স বইও আছে, কিন্তু এটা হচ্ছে মোস্ট পপুলার বই। এবং এটা মানে ইনফ্লুয়েন্সিয়াল বুক টু ফর হোম দোজ হু ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ওয়ানসেলফ উইথ দ্য মানে ওয়েস্টার্ন ফিলোসফি। এখানে একটা ল্যাঙ্গুয়েজ বললাম, উনি একবারে সার্ত্রে পর্যন্ত কভার দেওয়ার চেষ্টা করেছেন, বার্গসন নিয়ে আলোচনা করেছেন। তো ওনার আমরা দেখি যে প্রত্যেকটা ফিলোসফারকে নিয়ে আলোচনায় উনি যেভাবে শুরু করেন এটা খুব চমৎকার। যে যেমন বলা হয় যে রেনে দেকার্ত ইজ কনসিডার দ্য ফাদার অফ মডার্ন ফিলোসফি অ্যান্ড আই থিঙ্ক ভেরি রাইটলি। মানে ওনার যে পাংচুয়েশনের ব্যবহার, ওনার যারা মানে ল্যাঙ্গুয়েজটা নিয়ে ইয়ে করেন, যারা তারা এটা মজা পাবেন যে কীভাবে একটা কালেকটিভ বাক্য মানে মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হয় কত সুন্দরভাবে। তারপরে এই ইমানুয়েল কান্ট নিয়ে খুব সুন্দর আলোচনা। তারপরে স্পিনোজা নিয়ে তার কথা আমার খুব ভালো লাগছে, যে স্পিনোজা ইজ দ্য লাভেবল অ্যান্ড দ্য নোবেলেস্ট অফ দ্য ফিলোসফার্স। মানে কাকে যখন সে কাউকে পছন্দ করে মানে বলছে যে কেউ কেউ ফিলোসফার হতো বা তাকে ইন্টেলেকচুয়াল সুপারসিড করতে পারছে, বাট এথিক্যালি হি সুপ্রিম। মানে যাকে সে পছন্দ করে তাকে নিয়ে যে সুন্দর বাক্যগুলো ব্যবহার করে, এজন্য মানে এটা হচ্ছে যে ইটস এ জ্যাম বুক ফর দ্য ফিলোসফি লাভার্স, এটা একটা। আর এখানে মিল্লাত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে, পুরোপুরি হয়তো বা লাইটটা দিতে পারে নাই। একটা হচ্ছে যে ধর্ম, দর্শন ও বিজ্ঞান, এটা নিয়ে উনি শুরুতেই এটা নিয়ে আলোচনা করেছেন। যে সুন্দর করে বলছে বিষয়টা যে ধর্ম এবং বিজ্ঞান যে এই বিষয় নিয়ে আলোচনা করে এটার মাঝামাঝি একটা স্পেস ফিলোসফি নিয়েছে। বলছে যে এটা বলে নো ম্যানস ল্যান্ড, হি মেনশন ইট রাইটলি। তো বলছে যে মানে কেন এই দর্শনের জন্ম হইল। ওই সময়কালে ধর্ম পৃথিবীর যে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতো, সাপোজ অফকোর্স মানে আর্লি গ্রিক থট বলতে আমরা গ্রিক গড, গ্রিক দেবদেবীর যে ক্যানভাস, গ্রিক দেবদেবীর এই ক্যানভাসটা আমরা আসলে পাবো হচ্ছে যে হোমার, তারপরে থিওজেনি যে লেখছেন ওর নাম কি যে হোরেস। তো হোমার, হোরেস এদের দুনিয়াটাই আসলে মানে গ্রিক দেবদেবী বা গ্রিক রিলিজনের একটা পরিচয় আমরা পাবো ওদের মাধ্যমে। তো ওই গ্রিক যে ধর্ম বা গ্রিক দেবদেবী যে ব্যাখ্যা দাঁড় করেছে, ওই সময়কালের যারা ক্রিটিক্যাল থিঙ্কার তারা ওই মানে ওই বর্ণনাতে সন্তোষ বোধ করে নাই। বা থেলিস বা অ্যানাক্সিমেন্ডার বা অ্যানাক্সিমেনিস, যা আর্লিয়েস্ট যে ফিলোসফার যারা, তারা মানে হোমেরিক যে ওয়ার্ল্ড এবং হোরেসের যে ওয়ার্ল্ড থিওজেনিতে যে বর্ণনা করা হয়েছে, ওই ওয়ার্ল্ডের সাথে তারা দে ডোন্ট ফিল কমফোর্টেবল এবং দে ডোন্ট ফিল স্যাটিসফাইড। এবং যে ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দে আর সার্টেন, তারা নিশ্চিত ব্যাখ্যা দেয় যে তোমার এই তুমি এভাবে আসছো, তোমার পরবর্তী জীবন তোমার এরকম হবে। যেমন গ্রিক ধর্ম বলা হয়েছে তুমি মৃত্যুর পরে তুমি এই 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 স্বর্গ বা নরকে যাবা, তোমার কারণ মাঝে বসে থাকবে, কারণ মাঝেকে তুমি 2টা কয়েন দিতে হবে, তাহলে কারণ মাঝে তোমাকে নদীটা পার করে তোমার এই হ্যাফাস্টাসের কাছে নিয়ে যাবো। এরকম যে বর্ণনা, তারপরে পৃথিবী নিয়েও তার বর্ণনা আছে, মানে ধর্মের বর্ণনা আছে গ্রিক ধর্মে, যে মানে পৃথিবীটা স্থির, ঠিক আছে, পৃথিবী কেন্দ্র করে সব কিছু আবর্তিত হয় এবং সূর্যটাকে রথে করে টাইনে নিয়ে যায় ওদিকে এদিকে, এবং সন্ধ্যাবেলায় একটু টায়ার্ড হয়ে যায় তখন সমুদ্রে একটু ডুব দেয়। তারপরে কী বলে দেবদেবীরা অলিম্পাস পর্বতে থাকে, ঠিক আছে, ওই সময় তাদের গ্রিকে সবচেয়ে উঁচা মানে পর্বত ছিল অলিম্পাস পর্বত, হচ্ছে দেবতার ওই জায়গায় থাকে। এবং দেবতাদের যে দুনিয়া, এইটি নিয়ে কোনো রেশনাল মানুষ সন্তুষ্ট নেই, দেবতারা এত ঝগড়াঝাটি লিপ্ত, এবং দেবতাদের মধ্যে মানুষের এমন কোনো খারাপ গুণ নাই যাদের মধ্যে নাই। এবং জিউস একজন মিথ্যাবাদী, প্রতারক,
পরকীয়া করতেছে মানে অহরহ, ঠিক আছে। এবং মানে সে হচ্ছে মানে খুবই রেসপেক্টেড মানে দেবতা, পাওয়ারফুল দেবতা। তো দেখা গেছে যে মানে যারা মানে রেশনাল মানুষ তারা দেখলো যে আসলে এই দেবদেবীগুলা মানুষের এবিলির একটা এক্সটেন্ডেড ভার্সন। মানুষের মধ্যে যে খারাপ প্রবৃত্তি আছে, খারাপ গুণ আছে, এগুলোর একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে যে দেবদেবীরা। তো এই সেক্ষেত্রে ওই জায়গা থেকে আসলে ওই ধর্মের সাথে ফিলোসফির একটা তৈরি হয়। আবার বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞানও একটা সার্টিনিটি অনুসন্ধান করে, আবার বিজ্ঞানও কোনো মানে বিজ্ঞানও অনেক প্রশ্ন অ্যান্সার দিতে পারে না। তো এই জন্য রাসেল বলতেছেন যে দর্শনের কাজ হচ্ছে যে বিজ্ঞান ও ধর্মের যে মাঝামাঝি কিছু জায়গা আছে যেটা বিজ্ঞানও লাইট ফেলতে পারে না, ধর্মও লাইট ফেলতে পারে না, ওই ইস্যুগুলো নিয়ে মানে দর্শন কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মিলাতের আলোচনায় আসছে, সেটা হচ্ছে দর্শন কি গ্রিসে শুরু হয়েছে? আমাদের একটা টিপিক্যাল একটা হচ্ছে যে হ্যাঁ মানে বলানো হয় যে প্রাচীন গ্রিসে দর্শন শুরু হয়েছে। তো আমরা যদি শুরু মানে প্রাচীন শুরু যদি বলি, হ্যাঁ 600 খ্রিস্টাব্দ যে থেলিস বলি বা আয়োনিয়া বলি, আবার আমরা যে বলি মিলেটুস বলি, মিলেটুস কিন্তু বলা যায় না মানে মেইনল্যান্ড গ্রিসের। মিলেটুস কিন্তু আজকে যে তুরস্ক আছে ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলে কিন্তু বা এশিয়া মাইনর যেটাকে বলা হয়, মিলেটুস হচ্ছে এশিয়া মাইনর, ইস্তাম্বুল ওই এরিয়াটা বর্তমানে। তো এটা কিন্তু মানে মেইনল্যান্ড গ্রিস না, এটা একটা মানে আমাদের করতে হবে। এবং ওই জায়গায় কেন ফিলোসফির বিকাশ ঘটলো এটা একটা খুব মজার বিষয়। তো ওইটা হচ্ছে যে এই যে ভূমধ্যসাগর অনেকগুলো একটা সংমিশ্রণ, ওই মিলেটুস ছিল সবচেয়ে মানে সমুদ্র বাণিজ্যের একটা হাব ছিল এটা। এবং এটা এখনকার যুগের দুবাই বা এখনকার যুগের লন্ডন বা এরকম একটা সেন্ট্রাল ছিল, বাণিজ্যের একটা কেন্দ্র ছিল। হ্যাঁ, হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল চিন্তা করলে এটা গ্রিককে বলা যাবে না। হ্যাঁ, মানে আপনি ভূমধ্যসাগর বলেন, তারপরে তুরস্ক ইস্তাম্বুল, মানে জিওগ্রাফিক্যাল চিন্তা করলে কয়েকটা দেশ মানে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এশিয়া মাইনরে, বলা মানব বসতি হয়তো হয়েছে এশিয়া মাইনর থেকে, বা অনেক কিছু কৃষির সূচনা হয়েছে, আরও মানে অনেক কিছু এশিয়া মাইনর বলতে এই যে ইস্তাম্বুলের সাথে ইউরোপের একটা সম্মিলন জায়গা যে এই মোটামুটি ওই এরিয়াটার। তো ওইটা কেন ওই জায়গায় বিকাশ করছে এটা একটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে। এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সি রুট ছিল, এবং মানে ওইটা যদি সি রুট হয় তাহলে কাদের সাথে বাণিজ্য হয়েছে ওই সময় আমরা যদি মানে মানে রিচ সিভিলাইজেশনগুলো দেখি, কারা ছিল রিচ সিভিলাইজেশন? ইজিপ্ট, তারপরে বেবিলন, তারপরে মেসোপটেমিয়া, ইভেন ইন্ডিয়াও তো ছিল, রিচ ছিল না? তো আমাদের তো মানে খ্রিস্টপূর্বাব্দ 600, 700, 800 পূর্বাব্দে অনেক ভালো ভালো জিনিস ছিল। ইভেন রামায়ণ মহাভারত যদি 800 খ্রিস্টপূর্বাব্দে মনে লেখা, তারপরে মহাভারত প্রায় 1000 বা 1200 খ্রিস্টপূর্বাব্দে লেখা। মানে এই জায়গায় তো আমাদের একটা চর্চা ছিল, এবং বেদগুলো প্রায় আজ থেকে মানে 4000 বছর পূর্বে লেখা। তো আমাদের ভারতও একটা মানে জ্ঞান চর্চা বা স্পিরিচুয়াল চর্চার একটা ছিল। তো আমাদের এখানে একটু ডিফারেন্ট আলোচনাটা, যে মানে ভারতীয় থেকে ভারতে এটা আবার পার্থক্য করা নাই। পাশ্চাত্যে যেভাবে মানে ধর্ম, দর্শন, বিজ্ঞান পার্থক্য করা হয়, আমাদের ভারতীয় চিন্তা অনেক ডিফারেন্ট। আমাদের এখানে এটাকে সম্মিলন করানোর চেষ্টা করা হয়, এবং হচ্ছে যে মানে আমাদের এখানে যেমন বুদ্ধিজমকে মানে ওয়েস্টে একটা ফিলোসফি হিসেবে দেখানোর চেষ্টা করা হয়, বুদ্ধিজম, জৈনিজম বা আরও কিছু থট আছে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এগুলো একটা রিলিজিয়াস একটা গ্রুপ। তো আবার এর আগেও অনেকগুলো মানে সাংখ্যবাদ, আরও অনেকগুলো মতবাদ বুদ্ধিজমে আসার আগেও আমাদের এখানে অনেকগুলো প্রভাবশালী চিন্তা ছিল। তো ওগুলোও কিন্তু ওই রিলিজিয়াস, স্পিরিচুয়াল বা ফিলোসফিক সবগুলো একটা কোয়েস্টের একটা ফলাফল হচ্ছে এগুলা। মানে আমাদের এখানে ওয়েস্টের মতো এত ভাগ করা হয় না যে এটা ধর্ম, এটা বিজ্ঞান, এটা সবগুলো একটা সম্মিলন ঘটানোর চেষ্টা করা হয়। তো আমি ওই প্রশ্নটাতে আমার আলোচনা শেষ করব যে দর্শনকে গ্রিসে শুরু হয়েছে কিনা, আমাদেরকে এটা প্রশ্ন করা উচিত যে মিলেতুসে যে শুরু হয়েছে, তো মিলেতুসে কীভাবে এটা হলো? মিলেতুসে অনেক সিভিলাইজেশন থেকে অনেক মানুষ এসে জমায়েত হয়েছে বললা এই জায়গায়, এবং ওদের একটা দায়িত্ব ছিল, ওরা যেহেতু চাচ্ছে একটা মাল্টি ন্যাশনাল একটা সিপোর্ট বা একটা মাল্টি ন্যাশনাল কমিউনিটি, তাদেরকে একটু ওপেন হইতে হয়েছে, নাহলে তো অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না। মানে কীভাবে যুক্তরাষ্ট্র সিভিলাইজেশন লিডার হইলো, অনেককে জায়গা দিছে বললা, ভিন্ন মতকে, ভিন্ন পথকে, ভিন্ন ধর্মীয় গোষ্ঠীকে জায়গা দিছে বললা আমেরিকা কিন্তু সিভিলাইজেশন লিডার হয়েছে। ইভেন এই যে নেদারল্যান্ড, আমস্টারডাম বা এগুলো, এরাও কিন্তু মানে অনেক ইউরোপ থেকে দাবরানি খাওয়া লোকদেরকে জায়গা দিয়েছে, এজন্য আজকে নেদারল্যান্ড রিচ। ওই বইটা না, স্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি খুব সুন্দর করে আলোচনা করেছে স্পিনোজা নিয়ে আলোচনা করার সময়।
তো এ, তো এই যে মানে মিলেতুস একটা একটা পিন একটা একটা জায়গা হইলো, এটার পেছনে অন্যান্য সিভিলাইজেশন অবদান আছে। তা আমরা হয়তো বা জানি না মিশরে বা মিশরীয় সভ্যতা ওই সময় কী প্র্যাকটিস ছিল। মানে এরা একটা মরদেহকে কয়েক হাজার বছর সংরক্ষণ করতে পারে। এরা উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে তারা তাহলে মানে 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 এই যে বায়োকেমিক্যাল জায়গা কোন জায়গায় পড়ছিল যে একটা করতে পারে। তারা আমরা যদি পিরামিডটা দেখি, এটা একটা মানে আপনার একটা ম্যাথমেটিক্যাল এফিসিয়েন্সি এবং মানে ফিজিক্সের একটা দক্ষতার একটা চূড়ান্ত এপিটম, এবং একই সাথে অনেক অনেক ভারী ভারী পাথর তাকে উপরে তুলতে হয়েছে। তো এরকম যে অসাধারণ দক্ষতা, এটা নিশ্চয়ই ওখানেও ভালো জ্ঞানের বিকাশ হয়েছে। তো মিশরের জ্ঞানের একটা ছিল, ওদের জ্ঞানের মানে সর্দার ছিল আসলে পুরোহিতরা আর কি। মানে ওই যে রিলিজিয়াস একটা ইয়ার সাথে সম্পর্ক, মানে ওয়েস্টার্ন আলোচনায় আসলে রিলিজিয়নকে আলাদা করার চেষ্টা করা হয়, এটা দূর থেকেই শুরু এটা। কিন্তু মানে মিশর যদি আমরা বলি, মিশর, বেবিলন বা ইন্ডিয়া, এই জায়গায় ওইটা আলাদা করা যায় না। তো এবং এই ইভেন থেলিসও বলা হয়, থেলিসও মিশরে গিয়েছেন, প্লেটোও মিশরে গিয়েছেন, এবং অনেকগুলো প্রভাবশালী থিঙ্কার মিশর, বেবিলন ওই এলাকায় ঘুরে এসেছেন। এবং থেলিস যে 585 খ্রিস্টপূর্বাব্দে সূর্যগ্রহণের পূর্বাভাস দিতে পারছিলেন, এটা সেই ম্যাথমেটিক্যাল সক্ষমতাটা সে অর্জন করছে বেবিলন থেকে। তাহলে বেবিলন তাহলে ওই সময় তাহলে ম্যাথমেটিক্স বা দিন তারিখের হিসাব এগুলোতে দক্ষতা অর্জন করছিল। মানে হচ্ছে যে ইভেন আমরা যে সাধারণত পপুলার আলোচনা শুরু হয় গ্রিস থেকে শুরু হয়েছে, আমরা এইটার জেনোলজি খুঁজি গ্রিস থেকে শুরু, তাহলে গ্রিস তাহলে করতে শিখলো, থেলিস তারা কোথেকে শিখলো, তাহলে কিন্তু আমরা আমাদের আরও অনেক জায়গা অনুসন্ধানের জায়গা তৈরি হবে। তো এরা বেশিরভাগই বেবিলন থেকে, ইজিপ্ট থেকে নিচ্ছে। ইভেন পিথাগোরাসের চিন্তা ভাবনা এখানে, এই যে ট্রান্সমাইগ্রেশন অফ সোল, মানে মানুষ মারা গেলে বিভিন্ন প্রাণীতে রূপ পায়, বিভিন্ন জীবের রূপ পায়। এজন্য এই যে শিমের বিচি খায়ও না, বলছে শিমের বিচিতেও মানুষ আছে। মানে মানুষ মরে গেলে যে বিভিন্ন কুকুর হয়, কেউ এই সে হয়। আমাদের এখানে যে মানে আমাদের ওই সময় অফকোর্স হিন্দু ধর্ম খুব প্রভাবশালী ছিল, এখানে তো মানে জন্মান্তরবাদ আছে যে মৃত্যুর পরে, এবং বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম এই যে একটা জন্মচক্র চলতে থাকে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আইডিয়া। এবং পিথাগোরাসের থটে ভেরি ক্লিয়ার যে উনি ইন্ডিয়ান ফিলোসফি দ্বারা প্রভাবিত ছিলেন, হয় উনি ইন্ডিয়াতে আসছেন অথবা ইন্ডিয়ার চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছে। তো আমি এই আলোচনা শেষ করবো যে আমাদেরকে কোশ্চেন করতে হবে যে গ্রিসের দর্শন শুরু হয়ে গেছে, একটা হচ্ছে যে তাহলে গ্রিসের বাপকে এই যে মেলেতুস এরা থেকে নিছে, এটা করলে তাহলে আমরা অনেক আলোচনার সুযোগ তৈরি হবে। থ্যাংক ইউ। আপনারা কেউ এই বিষয়ে আলোচনা করতে চাইলে করতে পারেন। তো হচ্ছে যে বার্ট্রান্ড রাসেলের যে বইগুলো যেগুলো দেখেছি, উনি কিন্তু একজন ম্যাথমেটিশিয়ান এবং প্রথম সারির ম্যাথমেটিশিয়ান। তো ওনার যুক্তিগুলো আসলে খুব কনক্রিট হয় এবং লজিক্যাল, এবং ওনার যে ভাষা, এটা আমি ওনার সম্পর্কে বলতে চাচ্ছি যে ভাষাটাও উচ্চমার্গীয়। ইব্রাহিম ভাই যেটা বলেছেন, একটা উদাহরণ যে দিলে দেখা যায়, যেমন ওনার একটা বই আছে হোয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান, এবং একই ধরনের আমাদের হুমায়ুন আজাদের একটা বই আছে যে আমি কেন, আমার অবিশ্বাস। দুইটা বইয়ের মোটামুটি ভাব কিন্তু কাছাকাছি, কিন্তু আপনি যদি ভাষা লক্ষ্য করেন তাহলে আপনি কিন্তু কখনোই এই মানে হোয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান এই বইয়ের জন্য আপনি বিদ্বেষী হতে পারবেন না রাসেলের, কিন্তু হুমায়ুন আজাদের বই দুঃখজনকভাবে ভাষার ব্যবহারের কারণে কিন্তু এই ব্যাপারগুলো আসছে। মানে এটা যে ওনার আসলে ভাষার, ইব্রাহিম যেটা বলেছি, ওনার প্রশংসা এবং সমালোচনাগুলোও শুধুমাত্র বিদ্বেষের কারণে সমালোচনা না, সমালোচনার জন্য উনি যেটা ফিল করেছেন ওটা বলেছেন। ধন্যবাদ। আপনি ইবনে আল মুকাদ্দিমা নিয়ে আলোচনা করতে চাইছেন, এটা নিয়ে আগে কথা শেষ করি। আমার কোশ্চেনটা হচ্ছে যে ধর্ম আর বিজ্ঞানের যে কম্প্রোমাইজ পরে যে বিষয়টা দাঁড়ায়, এটা হচ্ছে দর্শন। মানে আপনাদের মতামত যেটা আমি বুঝতে পারলাম আর কি, বলছি মানে আপনি বলছেন যে মানে দুটার মধ্যস্থতা একটা বিষয় হচ্ছে দর্শন। রাসেলের ইয়ে হচ্ছে যে মানে সব না, আমি দর্শনটাকে নিয়ে বলতেছি আর কি। সন্তোষ বোধ করে না, ধর্ম হচ্ছে সার্টেনিটি দেয়। জি, ধর্ম এবং দুইটা একদিক থেকে মিল আছে, সার্টেন একটা প্রস্তাব চেষ্টা করে। ধর্ম তো সব ব্যাখ্যা আছে, তুমি জন্মগ্রহণ করছো কিও এটার ব্যাখ্যা আছে, তুমি জন্মের আগে কোথায় ছিলে এটার একটা ব্যাখ্যা আছে, জি। তারপরে তুমি মৃত্যুর পরে কই যাবে এটার একটা ব্যাখ্যা আছে। সার্টেন কিন্তু
ঠিক আছে? মানে বিজ্ঞানও অনেকটা এরকম, একটা গবেষণার মাধ্যমে একটা 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 সার্টেনিটি পৌঁছার চেষ্টা থাকে, কিন্তু ফিলোসফি এরকম না। ফিলোসফির অনেকগুলো কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার এখনও আসে না, ঠিক আছে? ফিলোসফি এরকম ইনবিটুইন কোশ্চেন নিয়ে মানে আলোচনা করে, মানে একবারে কম দুজনের মিলানোর চেষ্টা দর্শনের আগে ইচ্ছা নাই, ঠিক আছে? না ভাই, আমার কোশ্চেন হচ্ছে এই যে যখন থেলিস যখন এই দর্শন নিয়ে যখন সে চিন্তা করতে লাগলো, তখন তো ওইটা তো মানে সম্পূর্ণ একটা নিউ একটা ট্রেন্ড, ঠিক আছে? তো তখন তো যারা থিওলজিস্ট ছিল, যারা সায়েন্টিস্ট ছিল, তারা তো তার মানে অবশ্যই তারা তার কমবাট করছে, তার বিরুদ্ধে যখন গেছে, ঠিক আছে? তখন তখন কি তার কোনো কন্টেম্পোরারিজ ছিল বা তার ফলোয়ার্স ছিল কি না থেলিসের? কিন্তু সে তো একা তো মানে এত বড় একটা, যেখানে ধর্ম এবং এই যে সায়েন্সের দোনটাকে বাদ দিয়ে নতুন একটা, ধরতে গেলে নতুন একটা বিষয় সে এখানে উদ্ভাবন করতে আছে, তো তার একা তো এটা মানে সম্ভব হওয়ার কথা না, বা তার হয়তো বা তার লজিকগুলো খুব স্ট্রং ছিল যার কারণে সে টিকতে পারছে, বা হয়তো বা তার অনেক ফলোয়ার্স ছিল যার কারণে সে টিকতে পারছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে বিজ্ঞান এবং মানে যারা সায়েন্টিস্ট ছিল, যারা মানে থিওলজিস্ট ছিল, তারা ওই বিষয়টাকে কীভাবে দেখছে, যে থেলিসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিছে কিনা, না সে অনায়াসে এই বিষয়টাকে চর্চা করতে পারছে? বলবো আমার একটা অ্যান্সার আছে। দর্শনের ইতিহাস চর্চা করলে আপনি দেখবেন মানে যারা দার্শনিকরা যখন কোনো বিষয় নিয়ে সামনে আসে, তখন সমকালীন চিন্তা ভাবনার সাধারণত বিরোধী হয়ে যায়, এবং ওই বিবেচনায় কিন্তু তখন ওই সমাজ তাকে বলে নাস্তিক। নর্মালি আপনি তাকে কিন্তু নাস্তিক বলতে পারেন না। নাস্তিক কোন বিবেচনায়? যে সমাজে প্রচলিত যে বিশ্বাসটাকে আছে, সেই বিশ্বাসটাকে সে কুঠারাঘাত করছে। এই কুঠারাঘাত করার কারণে সে, এই কারণে সে ওটার ওই বিশ্বাসী না, এই বিশ্বাসী না বলে সে নাস্তিক। এখন মানে পরবর্তীতে হয়তো অনেকেই যে আসলেই ধর্মকে সে বিশ্বাস করে নাই, কিন্তু সেটা আলাদা বিষয়। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা ওই বিবেচনায় তাকে নাস্তিক বলতেছি, যে আসলে সমাজে প্রচলিত যে বিশ্বাসটা আছে সেটা মানে তখনকার প্রাচীন সমাজগুলোতে দেখবেন তখন সমাজটা মূলত পরিচালিত হয় যে ধর্ম বিশ্বাস দ্বারাই, বিভিন্ন ধরনের মানে এখন যেটা আমরা অনেকটা কুসংস্কারও বলতে পারি, কারণ মানে তখন ওই হাজার রকমের দেবদেবী ছিল, সেগুলোর পূজা করতো, যেগুলোর এখন মানে বলা যায় আমরা আর বিশ্বাস করব না। বা এমনকি দর্শনের চর্চা যখন শুরু হয়েছিল, তখন দার্শনিক এমন কিছু বিষয় আসছিল, এমন কিছু কথাবার্তা আসছিল যেটা এখন আমরা শুনলে হাসবো, বা আমাদের কাছে এটা হাস্যকর মনে হবে যে এত ছোট বিষয় সে কেন এই ধরনের প্রশ্ন করছে, বা এই বিষয়টাকে সে কেন এইভাবে ব্যাখ্যা করলো। যেমন ধরুন থেলিস বলতেছে যে জগতের আদি উৎস হচ্ছে পানি। এখন অনেকে, অনেক ছোট বাচ্চাও বোঝে যে জগতের আদি উৎস পানি না, সে তো হেসে উড়ে দেবে, তাহলে কি সে থেলিসের থেকে বড়? সেটা না। মূল বিষয়টা হচ্ছে কি, এই ধরনের চিন্তাটা কে শুরু করলো, এই জগৎ কেন্দ্রিক চিন্তাটা, যে জগতের আদি উপাদানটা কে, হ্যাঁ মানে কোন আদি উৎসটা কি, জগতের আদি উপাদানটা কি, মানে তার বৈশিষ্ট্যটা কি, মানে এনেই প্রথম শুরু করেছিল। এবং দর্শনের ইতিহাস চর্চা করলে দেখা যায় যে হ্যাঁ মানে বেশিরভাগ ক্ষেত্রেই মানে ওই সময়ের যে মানে ধর্ম বিশ্বাস ছিল সেটার সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে গেছিল। এবং দেখবেন যে আমাদের মধ্যযুগের যে দর্শন সেটা দেখবেন, বা মধ্যযুগের যে সামগ্রিক বিষয়টা, রাষ্ট্রীয় ব্যবস্থাটাও ছিল গির্জা কেন্দ্রিক, গির্জা দ্বারা প্রভাবিত হয়েছিল। আর এই সময়ই এই যে রেনে ডেকার্ট, ফরাসি দার্শনিক এবং গণিতবিদ, ইনি এসে বলতে এই এখানে হচ্ছে ভাই আরেকটা হচ্ছে যে যেহেতু এটার বিরুদ্ধে ছিল, এটা তো তার মনে করো যে ক্যাপিটাল পানিশমেন্ট তারা দিতে পারতো, যেমন মনে করেন যে নিকোলাস কোপার্নিকাসের সময় আমরা যেটা দেখি, তারপর হচ্ছে আমরা সক্রেটিসকে যেটা দেখি, ঠিক আছে? সক্রেটিসকে কি তার নতুন ট্রেন্ড সে মানে প্রবর্তক হওয়ার কারণে তো তাকে যে তাকে হামলা করবে না, কিন্তু মানে থেলিসকেও তো এরকম একটা পানিশমেন্ট দেওয়ার মানে দিতে পারতো, কিন্তু কেন দিতে পারে না? তার কি ওই ফলোয়ার্স কি ওরকম স্ট্রং ছিল, বা তার মানে আমি বলতে চাচ্ছি যে ওই সময়ের যে ইয়াগুলো ছিল, তার ফলোয়ার্সগুলো খুব স্ট্রং ছিল, বা তাকে বিশ্বাস করতে শুরু করতে, বা ধর্ম এবং বিজ্ঞানের চেয়ে বেশি আপনার অ্যাডভান্স হতে শুরু করলো দর্শন। আচ্ছা, এটা কিনা না বিষয়টা হচ্ছে ভাই, আমি এমনি আমার জায়গা থেকে বলি, সেটা হচ্ছে মানে আমরা যে দর্শনটা মানে একেবারে প্রাচীন, যেখান থেকে যাত্রা শুরু, এটা হচ্ছে কি জানি আপনার প্রশ্নটা কি ছিল? আমার কথা হচ্ছে যে মানে দর্শনটা কি তখন বিজ্ঞান এবং ইয়া থেকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে থেলিস মানে কোশ্চেন হইছে কিনা, মানে এক্সিস্টেন্সিয়াল টাইমে, বা এটা বা তার যে মৃত্যুতে সে ধাক্কা গেছে কিনা, বা কেন ধাক্কা গেছে, সে কেন জ্ঞান চর্চা করতে পারলো, মানে এটা তো আছে। সে ওরকম পর্যায়ে যায় না আর কি, এরকম বিপদের কেন সম্মুখীন হয় না, ওইটা হচ্ছে আমার ইয়া। এটা এই বইটাতে এটা পুরোপুরি অ্যান্সার নাই, আমার কাছে একটা বই আছে অ্যাডভান্সমেন্ট অফ ফিলোসফি, ওইটাতে কিছুটা অ্যান্সার আছে। ওটা
এটা হচ্ছে যে মানে আমরা এটার অ্যান্সারটা পাবো হচ্ছে প্রথম কেন মিলেতুসে শুরু হলো, ইতালির আর অন্য জায়গায় শুরু হলো না কেন, অ্যাথেন্সে শুরু হয় না। অ্যাথেন্স হচ্ছে যে অ্যাথেন্সে ফিলোসফি আসছে সবার শেষে, মানে অন্যান্য জায়গায় ঘুরে ঘেরা ফিলোসফি প্রায় মানে 120 বছর পরে অ্যাথেন্সে ফিলোসফি আসছে। মানে তার মানে হচ্ছে গ্রিসের অন্যান্য জায়গা উপযোগী ছিল না জ্ঞান চর্চার জন্য, ঠিক আছে। মানে থেলিসে মানে মিলিটারিসে যখন শুরু হয়েছে গ্রিসের অন্যান্য জায়গা ছিল না, ওই অন্যান্য জায়গা ছিল খুব মিলিটারিজ, তারা খালি দখল করবে। তখন আপনারা ট্রয় সিনেমাতে দেখছেন, তখন টার্গেট ছিল যে ছোটো ছোটো দ্বীপে বিভক্ত ছিল, এরা খালি অ্যাসিমিলেশন করতো, দখল করে একটা গ্রিক দাঁড় করানোর চেষ্টা করতো। তো কিন্তু মিলিটারিস এখানে ডিফারেন্স ছিল হচ্ছে যে মিলিটারিস একটা বাণিজ্য কেন্দ্র, যে ট্রেড হাব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ট্রেড আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানতে হবে। অ্যাডভান্সমেন্ট অফ ফিলোসফি, ফিলিপ নুইবি একজন ভদ্রমহিলা, উনি সুন্দর করে এটার অ্যান্সার দিছে। এই ট্রেড হাব হইলে আপনাকে কিন্তু একটু ওপেন হইতে হয়, বিভিন্ন দেশের মানুষের কালচারাল লুক আসে। এবং ওই মিলিটারিস মানে ওই সময়কালে সবচেয়ে মডার্ন শহর, মানে সে বৈচিত্র্যময় জিনিস দেখে অভ্যস্ত। সে আরব থেকে লোক যাচ্ছে, মিশর থেকে লোক যাচ্ছে, ইন্ডিয়া থেকে যাচ্ছে, হয়তো বা চীন থেকেও যাচ্ছে। তো বিভিন্ন ধরনের মানুষ যদি একত্রিত হয় তাহলে আপনাকে অনেক শিথিল হইতে হয়, আপনাকে কঠোর হওয়া যায় না, ঠিক আছে। আপনি সাপোজ আপনি সি বিচে আপনি দেখা গেছে সব অনেক দেশে তো খুব অল্প কাপড়ে নামতে হয়, ঠিক না। ইভেন সৌদি আরব এখন দিচ্ছে না, কেন দিচ্ছে? পর্যটককে আকৃষ্ট করার জন্য। তো ট্রেড হাব হইতে হলে আপনাকে শিথিল হইতে হয়, ওপেন হইতে হয়। এবং ট্রেডের আরেকটা কি, আপনার ট্রেডের ফলে মিলিটারিসে এই যে প্রচুর লাভ হচ্ছে, টাকা পয়সা সমাগম হচ্ছে, আপনার টাকা পয়সা ছাড়া দর্শন করা যায় না। এটা আর একটা ভালো কথা মনে রাখেন, ঠিক আছে। আপনার নিজের টাকা পয়সা লাগবে, নাহলে আপনার নেশনের মধ্যে টাকা পয়সা ফ্লো করতে হবে, নাহলে চিন্তা বিকশিত হয় না। এবং এখানে ক্ষমতার একটা খুবই আছে, ঠিক আছে। তো ওই সময়কালে মিলিটারিসের দর্শন চর্চার ফলাফল কারণ একটা হচ্ছে যে এখানে যে বাণিজ্য হয়েছে, এখানে মানুষের প্রচুর ইনকাম হয়েছে, মিলিটারিসের লোকরা ধনী হয়েছে, মানে তাদের অর্থবিত্ত হয়েছে। এদের মধ্যে কিছু কিছু লোক রিল্যাক্স সময় কাটাইতে পারছে, যে আপনার ফ্রি, তাদের মানে থেলিসের মতো লোক আজারে থাকতে পারছে। মানে তাকে মানে তার অনেক ওই সময়কালে মেয়েরা গল্প মানে দুষ্টাইমি করছে, এটা বিভিন্ন লিজেন্ডে এই গল্প আসছে। সে ওই বলে যে সে আকাশের দিকে তারার দিকে তাকায় হাঁটে, তার সামনে যেটা গর্ত আছে সে এটা জানে না, ঠিক আছে। মানে সে একবার গর্ত হয়তো পড়ে গেছে, এটা অথবা লিজেন্ড অথবা ভুয়া গল্প। তো এই গল্পটা সবার লেখাতে আছে, এখানেও আছে, আরও অনেকের লেখাতে আছে। সে ওই তারা সৃষ্টিতত্ত্ব গবেষণা করতে আকাশের দিকে তাকাইতে হয়, চাঁদ তারা এগুলার গ্রহ নক্ষত্রের গতিবিধি স্টাডি করতে হয়। সে হয়তো বা এনে তাকাতে একটা গর্তে পড়ছে, এটা পড়াই স্বাভাবিক। মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্কাই, আপনার সামনের এটা নাও হতে পারে। তো এরকম থেলিস বা অ্যানাক্সিমিনাসের জন্য রিল্যাক্স টাইম ছিল। এই রিল্যাক্স টাইমটা দিছে কি, ওই বাণিজ্য এবং এদের একটা আপনার দেখেন ব্রিটেনে জ্ঞান চর্চার আর উপন্যাস বিকাশ করছে। আপনার এরা ফিলোসফিতে সবচেয়ে বড় অবদান রাখছে পলিটিক্যাল থট, হবস বলেন, লক বলেন, তারপর কি ওরা জন স্টুয়ার্ট মিল, জেরেমি বেন্থাম, এই সবগুলো কিন্তু কলোনিয়াল টাইমে। হবস একটু আগের, হবস এবং লক একটু আগের। কলোনিয়াল টাইমে আপনি দেখেন ওখানে তাদের বড় উপন্যাসিক তৈরি হয়েছে, বড় এটা। কারণ কি, আমাদের এখান থেকে ভালো লুটপাট করে নিয়ে গেছে, আফ্রিকা থেকে লুটপাট করে নিয়ে গেছে, তাদের একটা রিল্যাক্স একটা গোষ্ঠী ছিল। ইভেন আপনার মানে এই যে এরিস্টটল যে ফিলোসফি চর্চা করছে, এরিস্টটল স্টেজ স্পন্সর না হলে এরিস্টটল আপনার এতগুলো জ্ঞানের ফাদার হইতে পারতো। এরিস্টটলের জন্য আলেকজান্ডার যে একটা বাজার দেন, তার জন্য অ্যাটলিস্ট মনে 10 লাখ অত 15,000 সৈন্য বরাদ্দ করে দেন। মানে এরিস্টটলের পক্ষে বনে জঙ্গলে স্যাম্পল কালেক্ট করা সম্ভব ছিল, মশার কামড়ে এরিস্টটল হয়তো বনে জঙ্গলে মারা যেত। মানে হি হ্যাজ দ্য কি লাক্সারি, তাকে মানে ওই একটা এরিয়াও দিয়ে দিছে, একটা বনও দিয়ে দিছে, সাপোজ একটা গার্ডেন তাকে দিয়ে দিছে যে আপনি এই জায়গায় গবেষণা করেন। আলেকজান্ডার তার শিষ্য থাকার কারণে এরিস্টটল হইতে পারছে, এটাও মনে রাখতে হবে। এরিস্টটলের কারণে আলেকজান্ডার হয়েছে, আবার আলেকজান্ডারের কারণেও এরিস্টটল হয়েছে। এবং বলা হয় যে এরিস্টটলের জন্য আলেকজান্ডার যে বাজেটটা দিচ্ছেন, যে লোক নিয়োগ দিচ্ছেন, এইটা এখনকার যুগের একটা ইউনিভার্সিটি 5 বছরের বাজেট। আমরা যদি এটাকে মানিতে কনভার্ট করি তাহলে চিন্তা করেন, মানে যদি এরকম স্পন্সরশিপ না থাকে তাহলে মানে জ্ঞান চর্চা করা সম্ভব না। তো ওই মানে মিলিটারিসে জ্ঞান চর্চার বিকাশের একটা বড় কারণ ছিল তাদের ট্রেড, একটু ওয়েল ছিল, প্রপার্টি ছিল, এজন্য একটু ওপেন ছিল তারা।
মানে তাদের মধ্যে মানে মানে ধর্মীয় বা অন্যান্য এত প্রকট ছিল না অন্যান্য জায়গায় যেটা ছিল, এ কারণে ওই জায়গায় বিকশিত হইতে পারছে। তো এই ইন দ্য মিন টাইম এই চর্চার ফলে এটার ঢেউ এই ইলিয়া, ইতালির সাউথ ইতালি, এটা বলে ইলিয়া, ওই জায়গায় শুরু হয়েছে। ওখানে পিথাগোরাস বা অন্যরা ছিল। সবার শেষে আসছে অ্যাথেন্সে, অন্যান্য জায়গায় ঘুরে আইসে অ্যাথেন্স আছে সবার শেষে। এবং অ্যাথেন্সে নিয়ে আসছে বলা যায় এই কী যে বলে ওই সময়কালের 430 খ্রিস্টাব্দের রাজা ছিল কি অ্যাথেন্সের সম্রাট, 30 বছরের মতো ইয়ে ছিলেন যে অ্যানাক্সো, ওই সময়কালের অ্যাথেন্সের যে শাসক, উনি তার বন্ধু ছিল ওই সময় ইতালির অনেক জ্ঞানীগুণী লোকজন, এর মধ্যে ছিলেন একজন অ্যানাক্সোগারাস। এই অ্যানাক্সোগারাস, প্রোতাগোরাস, ওরা দর্শনের ঢেউ ওই জায়গায় নিয়ে আসছেন। সক্রেটিসরা ওইটা জমিটাকে চাষ করে ওই জায়গায় একটা ফলাইছেন আর কি। তো রিলিজনের সাথে ফাইটটা ছিল, এখানে ফাইট ছিল। আবার একটা কথা মানে অনেকে মনে করে, যেমন যারা ফিলোসফি চর্চা তারা বলে নাস্তিক, বিষয়টা এত সহজ না, এটা খুব অতি সরলীকরণ। মানে বিশ্বের অনেক বড় বড় ফিলোসফার হচ্ছে তাদের ফিলোসফি উৎসারিত হয়েছে রিলিজন থেকে। ইভেন সক্রেটিসরা আপনাকে আপনি নাস্তিক বলবেন বা আনরিলিজিয়াস বলবেন, তার আপনি অ্যাপোলজি পড়েন, সে বলতেছে আমি তো সব নিজের ইচ্ছা করি না, আই এম গাইডেড বাই এ ভয়েস। সবসময় আমাকে সে বলে, এটার নাম কি বয়স যে বলে একটা মানে দাজেইন বা কিছু একটা, মানে এটাকে আপনি গড বলতে পারেন, এনিও বলতেন, তাকে একটা ভয়েস তাকে বলে, সেই নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না। বলছে মানে মানে আমি ওর কাছে দায়ী, ঠিক আছে। আপনার তার অ্যাপোলজিতে এই কথাগুলো আছে, মানে তাকে একটা ভয়েস তাকে ডিরেক্ট করে, তার এটা তার ইনার ভয়েস হতে পারে অথবা তার আর একটা মানে হইতে পারে। তো ইভেন আপনার আধুনিক ফিলোসফি বলেন রেনে দেখার, সে কি নাস্তিক নাকি? সে তো ক্রিশ্চিয়ানিটিকে ডিফেন্ড করারই চেষ্টা করছে। ইভেন স্পিনোজা, তাকে ইহুদিরা তাকে মানে এক্সকমিউনিকেট করছে, মানে মানে ইহুদি ধর্ম থেকে তাকে বহিষ্কৃত করছে। কিন্তু বলা হয় যে উইলডন খুব সুন্দর আলোচনা করছে যে ইহুদিরা স্পিনোজাকে বহিষ্কৃত করছে, তাকে ইভেন একটা বাজারে তাকে ছুরিকাঘাত করে খুন করার চেষ্টা হয়েছে। কিন্তু স্পিনোজার পুরা দর্শনের মূলই ছিল ঈশ্বর, গড, তার ইথিক্সের মূলই ছিল ঈশ্বর। তো মানে ফিলোসোফাররা নাস্তিক বা ফিলোসোফাররা এটা নিয়ে একটা খুবই স্টেরিওটাইপ আইডিয়া। ফিলোসোফাররা রিলিজন থেকে আপনার সাধারণ মানুষের মধ্যে যেমন বৈচিত্র্য আছে, কেউ নাস্তিক, কেউ আস্তিক, কেউ মানে তার জ্ঞানের ইয়েটা নেয়, ফিলোসোফাররা এরকম, কেউ রিলিজন থেকে উৎসাহিত নেয়, কেউ মানে দে টেক এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, মানে একবারে স্টেরিওটাইপ না। আর কেউ কিছু বলবেন এই বিষয়ে? আপনি বলবেন স্যার? প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে আমরা সবাই প্রতি সপ্তাহে এবারও এসে সবাই একসাথে জ্ঞানের চর্চা, তারপরে যে সবাই একসাথে বসতে পারছি, সবাই কথা বলতে পারতেছি, সবাই সমাজ নিয়ে ভাবার সুযোগ পাইছি, এবং সবাই যে দেশকে ভালোবাসার এটি প্রমাণ যে আমরা আসলে জ্ঞান চর্চাকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, আমরা ফিলোসফিকে ভালোবাসি, আমরা লেখকদের ভালোবাসি, যারা পৃথিবীতে অবদান রেখে গেছেন ওনাদেরকে ভালোবাসা মানে ওনারা যাদেরকে ভালোবাসতেন তাদেরকেও ভালোবাসা হয়ে যায়। তো এই জন্য আমি লেখকদেরকেও ধন্যবাদ জানাই। আর যেখানে বসে আছি এটা আশেপাশে যাদের অবদান রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু বক্তব্য শুরু করতেছি। তো এরিস্টটল এবং প্লেটো ওনারা আসলে খুবই ডিপ নলেজকে ওনারা অ্যানালাইসিস করছেন যে আসলে আমরা যে জীবনে কেন আমরা বেঁচে থাকতেছি বা জীবনের আমাদের উদ্দেশ্যটা কি, আমরা আসলে কেন নিয়ে যত ধরনের বিষয়গুলো আছে, যে পানি কেন, আকাশটা কেন, নদী কেন, গাছগাছালি কেন, কেনর জগতে যত হাজারো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তরের জন্য ফিলোসফাররা সারা জীবন সাধনা করে গেছেন। কারণ মানুষ যখন কেনর উত্তর পেয়ে যায় তখন সে নিজেকে সমৃদ্ধ করার রাস্তাগুলো পেয়ে যায় এবং সমাজের সাথে তার ডিপ কানেকশন হয়, নদীর সাথে, প্রকৃতির সাথে ডিপ কানেকশন হয়, স্রষ্টার সাথে ডিপ কানেকশন হয়। এই জন্য কেনর উত্তরগুলা খোঁজার চেষ্টা করেছে যে আমি কি। তো সক্রেটিস যে বলছেন নো দ্য সেলফ, উনি একটা থিওরি পেয়েছেন যে কেনর উত্তর খোঁজার জন্য একটা সবচেয়ে সহজ পথ হলো নো দ্য সেলফ, আগে নিজের থেকে শুরু করতে হবে। গাছ কেন, নদী কেন বা প্রকৃতি কেন, এটার প্রথম স্টেপ হলো নিজে কেন, আমি কেন, আমি কোথায় থেকে এলাম, আমার ভবিষ্যৎ কি, আমার অতীত কি, এই যে আমি যে মানব প্রজন্মের একটি অংশ, তো আমি কেন মানব
প্রজন্মে একটি অংশ হতে পেরেছি। তো এই কেনর উত্তর যেসব মানুষ বের করে ফেলে তখন তার ভবিষ্যৎ তার জন্য আলোকিত হয়ে যায়, তার জন্য উন্নয়নের একটি রাস্তা হয়ে যায় এবং সমাজের জন্য একটি বিশাল স্টেপ হয় যে সমাজ কোন দিকে যাবে। একটি মানুষ যখন নিজেকে চিনতে পারে তার মানে হলো সে পরিবারকে চিনতে পারে, সে তার সমাজের দায়িত্ববোধ চিনতে পারে, সে রাষ্ট্রের দায়িত্ববোধ চিনতে পারে এবং সে একটা আদর্শ মানুষ এর কনসেপ্টও তার ভিতরে আসে। নিজেকে জানা মানে হলো একটা পৃথিবীর যে নিজেকে শতভাগ জানতে পেরেছেন তার মানে হলো সে যে কোনো মানুষকে চিনতে পেরেছেন, যে কোনো মানুষকে সে বোঝার দক্ষতা অর্জন করেছেন, যে কোনো মানুষকে ভালোবাসার দক্ষতা অর্জন করেছেন, যে কোনো মানুষকে আন্ডারস্ট্যান্ড করার, যে কোনো মানুষের সাথে কথা বলার, যে কোনো মানুষের মনোভাব বোঝার দক্ষতা অর্জন করেছেন। কারণ নিজের সাথে স্রষ্টার কানেকশন রয়েছে, পরিবারের কানেকশন রয়েছে, তারপরে প্রকৃতির কানেকশন রয়েছে। তো নিজের সাথে একটা মানুষ যে সময় পৃথিবীতে থাকে তার প্রাকৃতিক সকল ধরনের প্রয়োজন হয়। সে প্রকৃতি থেকে ইন্সপাইরেশন নেই, সে নেচার থেকে ইন্সপাইরেশন নেই, সে সমাজের সব কিছু থেকে ইন্সপাইরেশন নিতে নিতে সে একসময় বড় হয়, সে সমাজের দায়িত্ববোধ বুঝে, সে পরিবারের দায়িত্ববোধ বুঝে একসময় আদর্শ মানুষ হয়ে যায়। যখন একটি মানুষ আদর্শ মানুষ হয়ে যায় তখন সে দেশের সম্পদ হয়ে যায়। দেশের সম্পদ হওয়া মানে কি সে দেশকে কিছু উপহার দিতে পারে, সে শব্দের মাধ্যমে কিছু উপহার দিতে পারে, সে তথ্যের মাধ্যমে কোনো উপহার দিতে পারে। মূলত মানুষকে আসলে সে না বলে আমি বলবো যে উনি বলা উচিত, কারণ মানুষ একটা সম্মানীয়, খুবই সম্মানিত প্রাণী এবং বলা হয় যে হাজার হাজার আচ্ছা 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 বেস্ট হিউম্যান বিং, বেস্ট ক্রিয়েশন ইন নেচার। আচ্ছা আচ্ছা এটা ডিসকাস একটু পরে আসতেছি। তো মূলত একটা আদর্শ মানুষ হওয়া মানে হলো সমাজের সম্পদ হওয়া, দেশের সম্পদ হওয়া, পৃথিবীর সম্পদ হওয়া এবং একসময় যে সময় মানুষ পৃথিবীর সম্পদ হয়ে যায় তখন তার দ্বারা পৃথিবী উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়, ব্যক্তি সে নিজে উপকৃত হয়। তো সক্রেটিসের সবচেয়ে বড় মেথডটাকে আমরা সবসময় শ্রদ্ধা জানাবো যে নো দ্য সেলফ, এর কোনো বিকল্প নেই। এবং একটা মানুষ নো দ্য সেলফ কি সক্রেটিসের, আমি প্রশ্ন করি কারণ আমরা প্রশ্ন করা স্বভাব জানেন এটা শিওর? আমি যতটুকু জানি যে এটা হচ্ছে আমাদের যা জানি এটা শোনা কথা তো ভুল হইতে পারে। জি 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 এটা সক্রেটিস। আমাদের জানার এটা যে এটা যা জানি তাকে প্রশ্ন করতে হবে। আসলে কি সক্রেটিসের কথা? এটা সক্রেটিস। শিওর? জি জি জি। কেমনে জানেন এটা আপনি সক্রেটিসের? কে বলল আপনার কাছে? আচ্ছা তাহলে আপনার থেকে জানবো আর কি বিষয়গুলো। আরিফ না আমি এইটাই বলি যে ছিল ডেলফির মন্দিরে লেখা ছিল এটা। ডেলফির মন্দিরে যেমন আমাদের এই যে ঢুকতে একটা গেট থাকে না, গেটের উপরে লেখা থাকে না অনেক কিছু, ডেলফির মন্দিরে ইয়ার মধ্যে লেখা ছিল এটা আর কি, যে নো দ্য সেলফ। আর এটা সক্রেটিসের আগে আর অসংখ্য মানুষের বক্তব্য এটা, এবং নবীর ওটা হাদিসও আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তারপর লালনেরও আছে, ঠিক না? আপনারা যে জানে সেই দিব্যজ্ঞানী সেই হয়। তো এটা মূলত এই বক্তব্যটা প্রায় সবারই আছে আর কি। আর ওই গ্রিক ইয়াতে এটা মূলত ডেলফির মন্দিরে লেখা ছিল এটা, মন্দিরের দরজায়। তো পরবর্তীতে যেহেতু ডেলফির মন্দিরের সাথে যেহেতু সক্রেটিসের সম্পর্ক খুব বেশি নিবিড়, সেই জায়গা থেকে সক্রেটিস এবং ডেলফির মন্দির বিচ্ছিন্ন না, মানে আলাদা একসাথে করে ফেলছে আর কি পাবলিক। ওই জায়গা থেকে এটা অনেকেই বলে, এবং সক্রেটিস বিশ্বাস করতো এটা নো দ্য সেলফ, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা বিশ্বাস করতো। ওই জায়গা থেকে এটা জাল হাদিস হইলেও সক্রেটিস সম্পর্কে মানে সক্রেটিস বিশ্বাস করে আর কি। এটা সক্রেটিসের ধারণা। হ্যাঁ, যেমন ওই যে তোমরা জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও, তো অনেকে এটাকে বলে এটা জাল হাদিস, কিন্তু জাল হাদিস হইলেও নবী এটা বিশ্বাস করতো, সেই জায়গা থেকে এটা হাদিস বললেও কোনো সমস্যা নেই। ওই জায়গা থেকে এটা সক্রেটিসের কথা বলা যায় আর কি। এটাই আমি একটু এই বিষয়ে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যারা মানে দর্শন সম্পর্কে ওইভাবে জানে না, চর্চা করে না, তারা এই বিষয়টা জানে যে এই নো দ্য সেলফ কথাটি সক্রেটিসের, মানে ওইভাবে প্রচলন আছে বইপত্রে, ওইরকম মানে হালকা যাদের দর্শন সম্পর্কে ধারণা তারা ওইটুকুই জানে যে
নো দাই সেলফ, এটা সক্রেটিসের কথা। তো সেই ক্ষেত্রে আমরা মাহমুদুল ভাইকে আমরা দোষারোপ বা করতে পারি না যে জ্ঞানের সীমাবদ্ধতা, না না, আমি ওটাই বলছি যে যে উনি ওইভাবেই জানছে যে এটা সক্রেটিসের কথা, মানে ওইভাবেই যারা হালকা ধারণা রাখে তারা জানে যে এটা সক্রেটিসের কথা। এটা এটা জানা কোনো জরুরি না, সেটাই। জানতে হবে আমরা যেমন কষ্ট করলাম যে মানে আসলে হ্যাঁ ওইটা এটাই সক্রেটিসের মেথডটা এটাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সক্রেটিস তো এই কথাটা ধারণ করে, এটা সক্রেটিসে বললো, এটা 200 বার আরে এটা সুন্দর করে বলছে। মানে সক্রেটিসের অবদানটা কোনটা ফিলোসফির ক্ষেত্রে? ফিলোসফির আমরা নো দ্য সেলফ নিয়ে ফিলোসফির আলোচনা শেষ, আমরা নেক্সট লোকমানের আলোচনা যাব, তারপরে আমরা সাকিবিনিয়াস আলোচনা করবে। তো এটা ডেলফির মন্দিরে এটা গ্রিক শব্দ ছিল নথে স্যাটন। এটা আমি 2011 সালের দিকে কোথাও পাইছি, তো লিখে রাখছি, আমার খাতার মধ্যে লিখে রাখছিলাম, যে সবাই এটা নিয়েই কথা বলে যে এটা কি নথে স্যাটন, GNOTHE, নথে SEYTON, মানে এটা গ্রিক শব্দ আর কি, নথে স্যাটন মানে নো দাই সেলফ। ওটা ছিল ডেলফির মন্দিরে গেটে লেখা ছিল। তো সক্রেটিস আসলে এই ফিলোসফিটা এই চিন্তাটা ধারণ করে। সক্রেটিসের আগে ফিলোসফাররা কী ছিল, মানে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করে, মহাবিশ্বের সৃষ্টি কীভাবে হয়েছে। সক্রেটিসকে বলা হয় যে সক্রেটিস ফিলোসফিকে আসমান থেকে মাটিতে নামে আসছে। আর সক্রেটিস ফিলোসফির সবচেয়ে বড় সেন্টার হচ্ছে মানুষ। আমাদের যে বিভিন্ন মানে আমাদের যে জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের চিন্তা প্রকৃতি, এবং আমরা যে মানে নিজেকে জ্ঞানী মনে করি, মানে ওই সমকালে সে যে প্রশ্ন করছে, আমরা যে যা জানি আমাদের জানাটাকে সে প্রশ্ন করছে, আমাদের যে জানাটা ওটাকে সে প্রশ্ন করেছে। তো সেই ক্ষেত্রে থেকে নো দাই সেলফ একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং সক্রেটিসের ফিলোসফি করে সেটা দান করে। আমরা এবার লোকমানের আলোচনা শুনবো নাকি? লোকমানের ওপেনিং অফকোর্স। এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন লুকমান ভাই। ওনার বিষয় হচ্ছে আমাদের পার্স সিরিজেরই একটি বই আল মুকাদ্দিমা ইবনে খালদুনের। এই বিষয়ে আলোচনা করার জন্য আমি এই পর্যায়ে তাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি আসলে কোনো বক্তা না, আমি খুব বেশি পড়িও না। তো ইবনে খালদুনের আল মুকাদ্দিমা এটা বড় হয়ে গেছে বন্ধু আরিফের উৎসাহে। তো আজকে আসলে আমার এখানে হঠাৎ করে আসা, যদিও স্টাডি ফোরামের এই আয়োজনটা অনেক মানে আমার অনেক ভালো লাগে, যদিও আমি থাকতে পারি না, আমি ফলো করি অন্তত। ইব্রাহিম ভাইকেও ধন্যবাদ অনেক এটা আয়োজনের জন্য। তো আমি আসলে বেশি কিছু বলতে পারবো না, জাস্ট একটু আমি অনেক আগে পড়েছি, কোনো প্রস্তুতি নেই, শুধু আমি হয়তো কিছু বিষয় বলতে পারবো বিক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে যে ইবনে খালদুন হচ্ছে কিতাবুল ইবার নামের একটা গ্রন্থের ভূমিকা এটা, আর যিনি লিখেছেন ইবনে খালদুন, ওনার নামটা অনেক বড়, যেহেতু ওনার বই পড়বো নামটা জানি। এটা হচ্ছে ওলিউদ্দিন আবু জায়াদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন আল হাজরামি। এর মধ্যে ওলিউদ্দিন হচ্ছে ওনার উপাধি, অথবা মানে ওনাকে দেয়া একটা নাম। এটা মানে হচ্ছে যে ধর্মের অভিভাবক। এটা আমরা জানি যে উনি মুসলিম একজন ইন্টালেকচুয়াল। আবু জাহেদ হচ্ছে ওনার ডাক নাম, আব্দুর রহমান হচ্ছে ওনার আসল নাম, যেটা হচ্ছে আব্দুর রহমান। আর ইবনে মোহাম্মদ হচ্ছে ওনার পিতার নাম, ওনার পিতামহের নামও ইবনে মোহাম্মদ। আর ইবনে খালদুন হচ্ছে ওনার আসলে পারিবারিক যে উপাধি ওটা। উনি জন্মগ্রহণ করেন 27 মে 1932 সালে এবং মৃত্যুবরণ করেন 17 মার্চ 1406 সালে। উনি জন্মগ্রহণ তিউনিসে। ওনার আসলে উনি এমন একজন ব্যক্তি যে ওনার যে জীবনীকাল এটাও আসলে পাঠ্য বিষয়। এটাও ওনার জীবনের যত উত্থান পতন এবং বৈচিত্র্যতা, আমার কাছে একবার মনে হয়েছিল উনি মনে পুরো জীবনে শুধু এই বইটাই লিখেছেন। কারণ এই বইটা লেখার জন্য যে পরিমাণ শ্রম দেওয়া দরকার, সেটা আসলে এটা লেখার পর অন্য কিছু লেখা আসলে সম্ভব না। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে ওনার বিভিন্ন অর্থনীতি সহ অনেক ব্যাপারে ওনার বই আছে এবং ওনার বক্তব্য আছে। এটা কারণ কি, উনি 17 বছর বয়সে ওনার পড়াশোনা শেষ হয়ে যায়। 18 বছর বয়স থেকে উনি ওনার কর্মজীবন শুরু করেন এবং এরপরে একের পর এক রাজা, রাজ্য এবং একই রাজ্যের বিভিন্ন ক্ষমতা মানে বিভিন্ন দল উনি ত্যাগ করেন। এবং শেষ জীবনে যেখানে মিশরে উনি প্রধান বিচারপতি অবস্থায় মারা যান, ওখানে উনি 3 বার পদচ্যুত হন, আবার 3 বার পুনরায় অভিষিক্ত হন।
এর মাঝে ওনার জীবনের অনেক উত্থান পতন, ওনার পরিবার জাহাজ ডুবিতে মৃত্যুবরণ করে, উনি বিভিন্ন সময় কারাবন্দী থেকেছেন, এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেরিয়েছেন, হজ করবেন বলে উনি ওনার দেশ থেকে চলে এসে মিশরে আশ্রয় গ্রহণ করেছেন, অনেক ব্যাপার। এবার আল মুকাদ্দিমা নিয়ে আসি। আল মুকাদ্দিমা হচ্ছে, এটা হচ্ছে একটা ভূমিকা, কিতাবুল ইবর নামক গ্রন্থের একটা ভূমিকা। আর আল মুকাদ্দিমাটা এটা অনেক, আমি যেটাকে বলি যে এটা অনেকটা বিশ্বকোষ। তবে হ্যাঁ, এখানে কতগুলো ব্যাপার আছে যেগুলো খুব ইউনিক, এবং এই কারণেই আল মুকাদ্দিমা হচ্ছে বিশ্বের প্রভাবশালী গ্রন্থের মধ্যে একটা। যেমন ইতিহাস নিয়ে যদি আমরা বলি, বর্তমানে যে ইতিহাস আমরা পড়ি, এই বর্তমান ইতিহাস যেই ধারায় লিখিত হয়, এই ধারাটার প্রথম যিনি দেখেন এটা ইবনে খালদুন। ব্যাপারটা কীরকম, আগে ইতিহাস লিখিত হতো কীরকমভাবে, যেমন আমরা বিভিন্ন মাহফিলে ওয়াজে যেরকম ইতিহাস শুনি যে একজন আল্লাহর ওলি উনি একসাথে 6 লক্ষ কাফিরকে মুসলমান করে ফেলছেন। ইতিহাস কিন্তু এক ধরনের ইতিহাস। কিন্তু আমরা যখন এটাকে পর্যালোচনা করতে চাই, আমরা যখন ভাবি যে কীভাবে সম্ভব একজনের কণ্ঠে হবে, তখন যখন আমরা এটা অসার পরিণত হয়েছে, উনি ঠিক কীভাবে এটাকে, আরিফ আকবর বলছিল যে কজ অ্যান্ড ইফেক্টের কার্যকারণের ভিত্তিতে ইতিহাস বর্ণনার যে বর্তমান ধারা, আধুনিক ধারা, এটাকে উনি এটাকে দেখান। ওনার ভূমিকাতে উনি অনেকগুলো বিষয় অবতারণা করেন। উনি এই যে বনু ইসরায়েলের 6 লক্ষ সৈনিকের, আমরা যখন আমরা মুসলমান ইতিহাসে এটা বলে যে বনু ইসরায়েলের 6 লক্ষ সৈন্য ছিল, মুসাকে ধাওয়া করছে, এই ব্যাপারগুলো। তো উনি এটাকে বলেছেন যে যদি 6 লক্ষ সৈন্য থাকতে হয় ওখানে, তাহলে নিশ্চয়ই বনু ইসরায়েলের যে বংশধারা ওই পর্যায়ে উনি দেখেছেন না, 6 লক্ষ কোনোভাবে হয় না। শুধু তাই না, যদি 6 লক্ষ সৈন্য থাকতে হয়, তাহলে তাদের অন্তত মানে স্ত্রী লোকও থাকবে 6 লক্ষ, শিশু থাকবে, তাহলে জনসংখ্যার আকারটা কত বড় হবে। ওই আকারের জনসংখ্যা ওই যে এরিয়ার কথা বলা আছে ওখানে থাকা সম্ভব কিনা, তখনের খাদ্য এগুলো ব্যাপারগুলো সম্ভব কিনা। শুধু তাই না, উনি বলেছেন যে 6 লক্ষ সৈন্যকে তো বর্তমান যুগে একসাথে একই যুদ্ধে তো পরিচালিত করা সম্ভব না, কারণ এক অংশে কী হচ্ছে অন্য অংশে কী হচ্ছে এটা দেখা সম্ভব না। তো উনি এরকমভাবে ইরামনগরীর কথা আমরা জানি, বিভিন্ন ওয়াজ মাহফিলে যদি আমরা কথা হয় তাহলে শুনি যে ইরামনগরী এরকম একটা ছিল, হঠাৎ করে হয়ে গেছে, এটা কেউ কেউ পায়। তো ব্যাপারগুলো উনি এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং উনি দেখিয়েছেন আসলে একটা ইতিহাস কীভাবে লিখতে হয়, কী কী ব্যাপারগুলো বিবেচনা রাখতে হবে, তারপরে শিক্ষা সহ বিভিন্ন বিষয় উনি আলোকপাত করেছেন। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে ওনার বই আসলে বলা যায় যে উনিও ওনার বইয়ের সবগুলা নিজে ফলো করতে পারেন নাই, কিন্তু তারপরেও এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বইটা 6টা খণ্ডে উনি লিখেছেন, এবং এটাকে বিশ্বকোষ এই অর্থে বলা যায় যে উনি এমন কোনো জিনিস নেই যেটা সম্পর্কে উনি আলোকপাত করেন নাই। যে মানে আমি যদি উদাহরণ দিই, যে উনি সুই থেকে শুরু করে, জাদুবিদ্যা থেকে শুরু করে, গণনা থেকে শুরু করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে মহাকাশবিদ্যা, ইতিহাস, মানে এমন কোনো ব্যাপার বাকি নেই যে উনি বলেন না। এবং শুধু বলেন নাই, উনি খুব সুন্দরভাবে মানে ব্যাখ্যাও দিয়েছেন। যেমন গণনা করে কিভাবে যুদ্ধ জয় করা যায়, উনি ওনার পদ্ধতিও বলেছেন। আমি একবার দুষ্টামি করে, আমাদের এক বন্ধু আছে সৌরভ, তো ওর সাথে যাওয়ার আগে আমি বলতেছিলাম গণনা করে দেখি কে জিতবে আজকে। ব্যাপারগুলো এরকম, এবং সবগুলো ব্যাপার খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আর ওনার যেটা অনেকগুলো ব্যাপারে উনি বলেছেন, ধর্মীয় শিক্ষার বিষয়গুলো। আমি ধর্মীয় ব্যাপারটা বলি, যেহেতু উনি হচ্ছেন যে মুসলিম দার্শনিক, এবং খুব ইসলাম ধর্ম আবির্ভাবের পুনর্জাগরণের খুব বেশি দিন পরে উনি জন্মগ্রহণ করেন। উনি খুব সুন্দর, মানে এটা খুব ভালোই প্রভাবে ছিলেন উনি। তো উনি কতগুলো ব্যাপার বলেছেন, যেমন আমাদের বর্তমানেও খুব একটা বিতর্ক হচ্ছে যে নিরক্ষর নবী কিনা। তো উনি কিন্তু এটা বলেছেন, উনি বলছেন যে হ্যাঁ, নবী নিরক্ষর ছিলেন, এবং এটাও ছিল ওনার মুজিজা। ইবনে খালদুন আল মুকাদ্দিমাতে বলেছেন। তারপর বিভিন্ন হুজুররা ওয়াজ করলে আমরা দেখি না যে অনেকগুলা কি সুন্দর সুন্দর কল্পকাহিনী এটাও বলে। তো উনিও বলেছেন যে এই কাহিনীগুলো আসলে ইসলামের না, এই কাহিনীগুলো হচ্ছে আরবের যে বিভিন্ন সময় বিভিন্ন গোত্র ছিল, উপগোত্র ছিল, দেবদেবের কাহিনীগুলো ছিল, এগুলো মডিফাইড হয়ে ঢুকেছে, এই ব্যাপারগুলো বলেছেন। আর ওনার মানে বক্তব্যে সবচেয়ে যেটা আকর্ষণীয় দিক, সেটা হচ্ছে যে উনি নিরপেক্ষ বর্ণনা দিয়েছেন। কেমন, আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে উনি যখন জন্মগ্রহণ করেছেন, ওনার যে জীবনীকালটা, এটা ছিল একটা ট্রানজিশনাল পিরিয়ড। কীরকম, যে উনি যখন
পৃথিবীতে বিচরণ করেছেন, তখন হচ্ছে মুসলমানদের যে অগ্রযাত্রা এটা আস্তে আস্তে স্তীমিত হওয়ার পথে। খ্রিস্টানরা তখন আবার তাদের ভূমিগুলো পুনর্দখল করে নিচ্ছে, এরকম অবস্থা। তো উনি নৌ শক্তির ব্যবহারের একটা চমৎকার বর্ণনা দিয়েছেন। কীরকম, যে মুসলমান যখন সব দিক দিয়ে তাদের উত্থান হচ্ছিল, তো ওরা নৌ শক্তির দিকে নজর দিচ্ছিল, কিন্তু খ্রিস্টানরা ওরা ভাবেই নেই কখনো যে ইউরোপিয়ানরা যে নৌপথ দিয়ে এসে আক্রমণ করবে। ফলশ্রুতিতে কি হলো, প্রথম দিকে সবগুলো যুদ্ধে নৌশক্তি যেগুলো আক্রমণ করলো পরাজিত হওয়া শুরু করলো, এবং পরবর্তীতে যখন তাদের উত্থানের একটা পর্যায়ে গিয়ে আবার যে মুসলমানদের রেনেসাঁ একটা স্তীমিত হওয়া শুরু করলো, তখন খ্রিস্টানরা আবার নৌশক্তিতেও আবার পুনর্দখল করা শুরু করলো। কিন্তু এখানে এটা ব্যাপার না। আমি যেটা আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন কোনো মুসলিম এবং কোনো খ্রিস্টান অথবা যে কোনো ধর্মের কোনো হিস্টোরিয়ানের বক্তব্য শুনি, আমরা এগুলো দেখতে পাই যে বায়াস দেখতে পাই, যে কেউ পক্ষে বলে, কিন্তু উনি বর্ণনা এমনভাবে দিয়েছেন যেটা এখানে বায়াস কোনো ব্যাপার না। উনি এখানে দিয়েছেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে এইভাবে। আর ওনার উপর যেটা থাকে যে ওনার উপর গ্রিক দর্শনের প্রভাবের ব্যাপারটা, তখনকার আমরা যারা মুসলিম দার্শনিক বলি, আসলে সবাই আছে এই যে দার্শনিক, বড় দার্শনিক হয়ে ওঠার পিছনে অবদান হচ্ছে গ্রিক দার্শনিকদের। যখন এই গ্রানাডা জয় করে, তখন যে মুসলিম শাসক, আমি ভুলে গেছি নাম, যে উনি নির্দেশ দিয়েছিলেন, আল মামুন মনে হয়, নির্দেশ দিয়েছিলেন যে গ্রিক ভাষার যতগুলো লিখে এগুলো আরবিতে কনভার্ট করার জন্য। তো ওনারা করেছেন এবং এই ব্যাপারগুলো চর্চা করেছেন। এবং ইবনে সিনা সহ প্রত্যেক দার্শনিকেরই গ্রিক দার্শনিকদের ভালো প্রভাব ছিল, কিন্তু উনি এই প্রভাবের কিছুটা ঊর্ধ্বে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যারা মুসলমান, আমি অনেকেই দেখেছি যে একটু পরিচয় নিয়ে একটু হীনমন্যতায় থাকে। তো উনি যেভাবে বর্ণনা করেছেন, আমার মনে হয় যেটা কেউ পড়লে, এরিস্টটলকে যেমন ইউরোপিয়ানরা তাদের পূর্বপুরুষ বলে, সক্রেটিসকে, এগুলো পড়লে মনে হবে যে না, আসলে এরা তো পুরো জ্ঞানের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ। যেমন মুসলিম যে ইন্টেলেকচুয়ালরা তখন সক্রেটিসকে বলতেন ফার্স্ট টিচার, এই নামে সম্বোধন করতেন। যাই হোক, আর উনি যে রাজ্য জয় এবং ক্ষমতা দখল, ক্ষমতা থেকে কিভাবে চলে যেতে হবে, এই ব্যাপারগুলা বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য যায় না, তবে উনি বলেছেন যে ক্ষমতা যখন একটা সাম্রাজ্য গঠিত হয়, কিভাবে হয়, উনি সাম্রাজ্যের ভিত্তিটাকে প্রথমে বলেছেন যে অনেকটা জাতীয়তাবাদের মতো। যেমন গোত্র থেকে, উনি বেদুইন গোত্রটাকে দেখেছেন যে গোত্র থেকে একটা গোত্র শক্তিশালী হয়, তারপরে আস্তে আস্তে প্রভাব বিস্তার করে, কেউ কেউ হারিয়ে যায়, প্রভাব বিস্তার করার পরে একটা সাম্রাজ্য গঠন করে। আবার উনি দেখেন যে 3 পুরুষ পরে এই সাম্রাজ্যের পতন শুরু হয় এবং পতন হয়ে যায়। উনি একটা সাম্রাজ্যকে 3 পুরুষ পর্যন্ত স্থায়িত্ব দিয়েছেন। শিক্ষার ব্যাপারে আমি যেরকম বলেছিলাম যে উনি আসলে এমন কোনো বিষয় বাকি রাখেন না যে বলেন না। উনি বলেছেন যে আসলে আমরা এই যে শীত পড়ি, হ্যাঁ, এটাকে আসলে প্রকৃতি শিক্ষা হচ্ছে কিনা। উনি বলেছেন যে কেউ যখন একটা বিষয় জানতে চায়, তখন তাকে পুরো বইটা পড়াই বেটার। কেউ যদি সংক্ষিপ্তভাবে জানতে চায়, অনেক বিষয় বাদ চলে যায়। উনি এটাকে নিরুৎসাহিত করেছেন। আবার বলেছেন যে আমরা যারা পড়ি, অনেক কাছে পড়ে কিন্তু কোথাও কিছু বলে না। তো উনি বলেছেন যে না, এটা করলে হবে না, বলতে হবে, পড়তে হবে। উনি যেমন একটা বিতর্কের কথা বলেছেন যে অনেক জ্ঞানী যারা কিছু বলতে পারে না, বলার অভ্যাস নেই, আর কিছু যুগ আছে কিছু পড়াশোনা করেছে এবং বলতে অভ্যস্ত, দেখেছে ওই বিতর্কে যারা বলতে অভ্যস্ত তারা বিজয়ী হয়েছে। এরকম শিক্ষা গ্রহণের ব্যাপারে অনেকগুলো ব্যাপার উনি বলেছেন। তারপর উনি বিভিন্ন দুর্গ কিভাবে হতে হবে, যুদ্ধ, সানজু যেরকম বর্ণনা করেছে, উনিও অনেকটা ওরকমভাবে বর্ণনা করেছে। আমি জানি না উনি আসলে সানজু দ্বারা প্রভাবিত বই পড়েছিলেন কিনা, উনি ব্যাপারগুলো বলেছেন। শুধু তাই না, ব্যক্তিগত ব্যাপার, রাজ্যের ব্যাপার। উনি বলছেন যে কাকে আসলে বিশ্বাস করতে হবে। আমরা একটা প্রতিষ্ঠান চালানোর জন্য, একটা রাজ্য চালানোর জন্য আসলে কাকে হায়ার করবো, যে একজন দক্ষ এবং বিশ্বস্ত, একজন অদক্ষ এবং বিশ্বস্ত, এবং একজন দক্ষ এবং অবিশ্বস্ত, এই কাদের মধ্যে আমরা হায়ার করব। উনি বলেছেন যে একজন দক্ষ এবং বিশ্বস্ত হলে তো ফাইন। আর যদি এরকম হয় যে একজন অদক্ষ কিন্তু বিশ্বস্ত এবং একজন দক্ষ কিন্তু অবিশ্বস্ত, উনি বলেছেন যে না, এটা যদি বিশ্বস্ত কিন্তু অদক্ষ হয়, সে আসলে কোনো কাজে আসবে না, সে আরো পতনকে ঘনিয়ে আনবে, তার বিশ্বস্ততা কোনো কাজে আসবে না। উনি বলেছেন যে এমন করা যেতে পারে যে দক্ষ এবং অবিশ্বস্ত তাকে কিভাবে অবিশ্বাস করেও টিকিয়ে রাখা যাবে, এ ব্যাপারটাতে উনি নজর দিয়েও এটাই রিকমেন্ডেশন করেছেন। তারপরে ওনার, আমি যদি এটা পরে বলছি,
উনি আরেকটা ব্যাপার বলেছেন যে আমরা যারা নগরে বাস করি, আমাদের বর্তমানেও আমরা যারা মানে একটু উদীয়মান অর্থনীতির, আমাদের এখন কিন্তু রোগ শোক একটু বেশি হচ্ছে। আগে কিন্তু ওরকম হইতো না, ওই জন্য বলতে হইলে হয়তো মারা যেত, যাই হোক এখন হচ্ছে। উনি বলেছেন যে যখন যাযাবর জীবন থেকে নগরায়নের দিকে আসলো, তখন উনি স্বাস্থ্যের দিকে উনি আলোকপাত করেছেন যে যখন নগরে থাকে লোকজনের খাবার দাবারের মানে যে অভ্যাস এবং অলসতার অভ্যাসের কারণে তাদের বডিগুলো একটু স্থূল ধরনের, আর যারা যাযাবরে থাকে, যাযাবর জীবনযাপন করে, তাদের শরীর যে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে। তো উনি এই ব্যাপারগুলো নগর জীবন এবং যাযাবর জীবনের আর আলোকপাত করেছেন, এবং সঙ্গত কারণেই উনি শেষ পর্যন্ত নগর জীবনটাকেই মানে গুরুত্ব দিয়েছেন যে আসলে একটা সাম্রাজ্য অথবা সুস্থ নাগরিক থাকতে হলে এটাকে করতে হবে। আর ওনার একটা সমালোচনা হয়ে যায় তাও বলি, উনি আসলে ব্যক্তি জীবনে উনি যেই স্বাধীনভাবে চিন্তা করেছেন, কিন্তু আদর্শিকভাবে একজন লোক হিসাবে যদি ওনাকে কেউ চায় যে না আমি আদর্শবান লোক হিসাবে করবো, তা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে না এটা। কেন না, কারণ উনি অনেকবার কম্প্রোমাইজ করেছেন এবং উনি যেখানে ক্ষমতা দেখেছেন, যেখানে ক্ষমতা দেখেছেন উনি ওখানে সব সময় থেকেছেন। এবং শুধু তাই না, এই ক্ষমতা ওনাকে রক্ষা করেছে। এবং সৌভাগ্যবশে ওনার যে অবদান, এটা আসলে ওই যে কম্প্রোমাইজ করেছেন। আমি যেটা বলছি যে আসলে মানে আদর্শবান ওরকমভাবে না, এটার অবদান কিন্তু আসলে এগুলো। যেমন উনি একটা জীবনের বড় একটা অংশ বন্য আরিফে কাটিয়েছেন এইগুলো রক্ষা করার জন্য, কিন্তু উনি দৃশ্যমান কিছু আসলে তাদের জন্য করেন নাই। বারবার ওনার এই কৃতজ্ঞতা স্মরণ করা ছাড়া, যে এটাই যথেষ্ট। তারপরে ওনার যে আসলে সক্ষতা ছিল যে মানে উনি আসলে এটা ছাড়া উনি যখন প্রথম জীবনে প্রথম একজন পদ পেয়েছিলেন, ওনার কাজ ছিল একটা বিভিন্ন রাজার যে লিখায় মানে পত্রে জাস্ট উপাধিটা লিখে দেওয়া, এটা ছিল ওনার প্রথম কাজ। এবং উনি ওখানে থেমে থেকে উনি উচ্চাভিলাষী ছিলেন এবং শেষ পর্যন্ত বিভিন্ন জীবনের উত্থান পতনে শেষ পর্যন্ত মিশরে গিয়েছেন এবং প্রধান বিচারপতি থাকা অবস্থায় 6 বছর পরে পরলোকগমন করেছেন। এটাকে বলা যায় যে ওনার আসলে শেষ পর্যন্ত উনি শত বাধা বিপত্তি অতিক্রম করে ওনার যে নিজের জয়টা মানে বলা যায় যে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যেহেতু ওনার নিজের পদে বসিয়ে থেকেছিলেন, উনি সফল ছিলেন। ওনার সফলতা আসলে ওইভাবে বিচার না করলে ওনার অবদান দিয়ে বিচার করা যায়। আসলে অনেক বলে ফেলেছি। তো যেটা হচ্ছে আল মুকাদ্দিমা, আসলে এই বইটা নিয়ে একটু বলি। এই বইটা পড়লে আসলে যারা জ্ঞানে উৎসাহী, আমি মনে করবো যে মাঝে মাঝে এরকম হয় না যে আমরা মুভি দেখি, অনেকে সবাই মুভি, কিন্তু হঠাৎ করে মনে হয় যে একটা মুভি হঠাৎ করে দেখলে মনে হয় যে আমি এতদিন এটা কেন দেখলাম না। তো আমি আসলে নিজেকে জ্ঞানী মনে করি না, কিন্তু যারা পরে আমার নিজের কাছে এরকম মনে হয়েছে আসলে এটা অনেক কিছু মানে আমরা এখান থেকে কী জানলাম, যেমন ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারে অনেকগুলা ভুল আছে, যেমন এটা স্বাভাবিক, কিন্তু উনি যেভাবে চিন্তা করেছেন এটা বললে মনে হবে যে না ওনার দরকার। তো আমি যারাই আমার পরিচিত অথবা কাছাকাছি থাকেন বই পড়েন, আমি উৎসাহিত করি পড়ার জন্য, যেমন আমি নিজে উৎসাহিত হয়েছিলাম। তো ধন্যবাদ সবাইকে কথা শোনার জন্য। আসলে ভালো বলতে হয় না জানি, তারপরেও ধন্যবাদ, খুবই চমৎকার হলাম। আরিফ এখানে খুব ভালো অ্যাড করতে পারবে। আরিফ ইজ দ্য আল মুকাদ্দিম এক্সপার্ট অ্যামং আস। না আমি খুব ক্লান্ত। না ক্যামেরা লাগবে না, ক্যামেরা থাক না, ক্যামেরা দিলে সমস্যা না, ক্যামেরা থাকলে সমস্যা। ক্যামেরা হয়েছে একটা ইয়ার লোকমান তো খালদুন নিয়ে অনেক বলছে এবং প্রায় সবগুলাই ব্যাপারে সে টাচ করছে। আমি একটা ব্যাপার নিয়ে খুব ইন্টারেস্ট হয়েছে, রয়েছে খালদুনের ইতিহাস দর্শন, যেটা আপনারা বলে যে আমরা বলি না যে এই ইয়াসিন অল কোরআনুল হাকিম, এটা আমরা দেখবেন মধ্যযুগে যখন অনুবাদ করতো বলতো যে প্রজ্ঞাময় কোরআনের কসম, আর ইয়াসিন অল কোরআনুল হাকিম মানে প্রজ্ঞাময় আল্লাহ। বর্তমানে এটা দেখবেন যারা মানে কোরআনকে খুব সাইন্টিফিক জায়গা থেকে দেখে তারা বলে যে বিজ্ঞানময় কোরআন। তো কোরআনটা কেউ দেখতেছে বিজ্ঞানের জায়গা থেকে, কেউ দেখতেছে আপনার প্রজ্ঞার জায়গা থেকে। তো খালদুনও ইতিহাসের ব্যাপারটারে যখন সে মধ্যযুগে তো সে মূলত ইতিহাসটা লিখছে, তখন তার লেখাটারে সে বলছে যে মানে হাকিকাতুল এটা কি বলে ফিলোসফি মানে ইতিহাসের দর্শনটারে আমরা কেউ অনুবাদ করি ইতিহাসের দর্শন, কেউ বলে আবার এটা হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাস মানে সাইন্টিফিক হিস্ট্রি, আর এটা হচ্ছে আপনার ইতিহাসের দর্শন এক জায়গায়। তো একই ব্যাপার, মানে এটা হচ্ছে হাকিকত থেকেই শব্দটা কেউ বলতেছে বিজ্ঞান, কেউ বলতেছে আবার দর্শন, কেউ বলছে প্রজ্ঞা।
তো ওইটা যদি আমি খালদুনের ইতিহাসের যে ব্যাখ্যা অথবা ইতিহাসের যে ম্যাথোডোলজি, ওইটা দিয়ে যদি আমি আমাদের ইতিহাসের প্যাটার্নটা দেখি, তো বাংলাদেশের ইতিহাস চর্চা করে যারা, চর্চাটা মানে দেখলে আমি অনেক দেখি আর কি, মানে ভুল দেখি, মানে তাদের পদ্ধতিগতভাবে অনেক ভুল। যেমন খালদুনের ইতিহাসের প্যাটার্নের মধ্যে সে বলতেছে ইতিহাসের মধ্যে অনেক মিথ্যাচার হয়। মিথ্যাচারটার মধ্যে সে কমন কিছু বলে যে যখন দেখবেন ইতিহাসের মধ্যে, যেমন আগে যখন আমরা এলাকার মধ্যে ছিলাম গ্রামে, তখন দেখবেন এই পীর ফকিররা তাবিজ দিত। তাবিজের হাদিয়া কত? 5,001 টাকা, 1,001 টাকা, মানে বেজোর সংখ্যা দিয়ে সে মানুষের সাইকোলজিটা ইয়া করতো। তেমন দেখবেন এই তাবিজ তোমার জারফুকের মধ্যে বেজোর সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। আর পাশ্চাত্য দর্শনের অথবা পাশ্চাত্য ইতিহাস চর্চার প্যাটার্নের মধ্যে তারা ঠিক এই কবিরাজের মতোই কবিরাজগিরি করে এবং এটার তার জোর সংখ্যায় প্যাটার্নে ফেলে। যেমন দেখবেন ইতিহাসের এই ইহুদিদের কত লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে? 60 লক্ষ। এখন কেউ কি গনে গনে 60 লক্ষ করছে না, মানে 59,99,999 জন, কম বেশি হইতে পারে, কিন্তু এই স্পেসিফিকলি 60 লক্ষ। বাংলাদেশে 71-এ মারা গেছে কত লক্ষ? 30 লক্ষ, 2 লক্ষ নারী হয়েছে। তো এই যে স্পেসিফিকলি বলে দেওয়া এবং খুব জোর সংখ্যায় বলে দেওয়া, তো দুইটার মধ্যেই আসলে ওই আগের জারফুক মানে আনসাইন্টিফিক, আর পরবর্তীতে মানে অবৈজ্ঞানিক ইতিহাস চর্চার যে ফল, জোর সংখ্যার প্রতি যোগ, দুইটার মধ্যেই একটা ঝামেলা আছে। তো খালদুন এই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে সে তার পূর্বে যত ইতিহাস ছিল, মানে যারা ইতিহাস লিখছে, যেমন আল মাসুদি ছিল, তাদের সে করতেছে, যা ভুল ধরতেছে। তো ওই জায়গা থেকে আমি যদি বাংলাদেশের ইতিহাসটা দেখি, যে 71-এর ইতিহাসটা, এটার মধ্যে 30 লক্ষ আর এই যে 2 লক্ষ অথবা স্পেসিফিকলি যে সংখ্যা করে ফেলা, এটার মধ্যে আসলে এক ধরনের ঝামেলা আছে। ঝামেলাটা কেমন? আমাদের এখানে ইতিহাসের মানে পদ্ধতি হচ্ছে একটা ঘটনা যখন ঘটে, তখন এটা কিন্তু এক পক্ষের মধ্যে ঘটে না, অসংখ্য পক্ষ থাকে, এখানে পক্ষ থাকে, বিপক্ষ থাকে। আর বাংলাদেশ 71-এর যুদ্ধ কিন্তু পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা বড় বড় ফোর্সকেই তারা মূলত টাচ করে, রাশিয়া থেকে আমেরিকা থেকে প্রত্যেকটা ফোর্সকে টাচ করে। পরবর্তীতে এটা আরও ক্ষুদ্র যারা শক্তি আছে সবাই নিয়েই মূলত হয়। কারণ আমি যখন ইতিহাসটা লিখতে যাব, আমার করতে হবে কি, যতগুলো পক্ষ আছে প্রত্যেকটা পক্ষের মতামত এবং এটার কার্যকারণ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, তারপর রাগ, ক্ষোভ, মানে পলিটিক্যাল ক্ষমতার জায়গা থেকে, সবগুলো জায়গা থেকে যখন আমি ব্যাপারটা দেখে একটা ব্যাপার আমি অ্যানালাইসিস করব, তখন মূলত সেটা হবে মানে একটা মূলত নিরপেক্ষ। কারণ নিরপেক্ষতা আসলে পুরোপুরি ইতিহাস অথবা জ্ঞান পসিবল না। সেক্ষেত্রে মানুষ কট্টু নিরপেক্ষ হইতে পারে। ওই জায়গা থেকে সর্বোচ্চ নিরপেক্ষের প্যাটার্নটা হচ্ছে দুই পক্ষের ব্যাপারটা নেওয়া। এখন এক পক্ষ থেকে নিলে ব্যাপারটা হয় কি, ইতিহাস চর্চাটা দেখবেন অনেক মানুষ প্রেম করে, তো প্রেম করার পরে যখন সে ছাড়াছাড়ি হয়ে যায়, ছেলে মেয়ে সম্পর্কে অথবা মেয়ে ছেলে সম্পর্কে কী অভিযোগগুলো দেয়, ভয়ঙ্কর বাজে অভিযোগ। একটু আগে সে মানে যখন সে রিলেশন থাকা অবস্থায় তারা ছাড়া তার চলে না, তখন ব্রেকআপ হয়ে গেলে তার কি, সে ফাউল, সে এইটা ওইটা, মানে যত অশ্লীল গালিগালাজ করা যায়, এটা হচ্ছে ব্রেকআপের পরে। এটা কিন্তু আসলে মূলত ইতিহাস না, এটা হচ্ছে তার একটা ক্ষোভ। এখন ক্ষোভ আর কোনটা ইতিহাস, দুটা জানার জন্য আপনি মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ দুই পক্ষের মতামত নিয়ে করতে হয়। যেমন 71-এ যে আমাদের যে হয়েছে, এখন যারা ইতিহাস লিখে, এটা হয়েছে যে ডিভোর্স হওয়ার পরবর্তীতে মানে ওই ছেলের যে অভিযোগ অথবা মেয়ের যে অভিযোগ অথবা ওই তাদেরও একই অবস্থা, মানে কেউ ইতিহাস লিখতেছে না। কিন্তু ইতিহাস লিখতে গেলে হবে কি, যে এই সম্পর্কে পাকিস্তানের মতামত কি, বাংলাদেশের মতামত কি, আমেরিকা কি বলে, রাশিয়া কি বলে, চীন কি বলে, এই সবগুলো প্রতিপক্ষ যারা আছে এইটা নিয়ে এটা করতে হয়। আর না হয় যেটা হয়, এটা আসলে একটা মানে আমি একটা কোনো জিনিস তৈরি করতে চাই, ওইটার জন্য একটা ইতিহাস লাগে। যেমন একটা জাতি তৈরি করতে গেলে মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার চেয়ে আরও বড় মৌলিক চাহিদা হচ্ছে ইতিহাস তৈরি করা। ইতিহাস খুবই জিনিস, এবং কিছু গল্প দরকার, যেটা আপনার ওই যে নুভাল হারারি মনে আপনাদের লিস্টে আছে। হারারি আবার খুব এটা মজা করে বলে যে আসলে মানুষ কিন্তু বাঁচে মূলত গল্পের মধ্যে। আমি যখন বলি যে আমি মানুষ, আমি মুসলিম, আমি বাঙালি, এবার সব কিছু হলো গল্প, আসলে নাথিং। গল্পগুলি সত্য কি মিথ্যা ফ্যাক্ট না, এটা গল্প, এটা আমি চলি। যেমন উহুদ বদর যুদ্ধ হয়েছে কি হয়েছে না আমরা কিন্তু কেউ জানি না, গল্প। এই গল্প দ্বারা আমি চলতেছি, এই গল্পটাকে স্বীকার করে কেউ অস্বীকার করে যে 71 ইতিহাস, আর শুধু আদুকের ইতিহাস না, গল্প, এই গল্পের মধ্যে থাকি। এখন মানুষ হিসেবে বাঁচতে গেলে আমাদের যতটুক সম্ভব যে গল্পগুলোর একটু করে দেখা আর কি, যে মানে পরখ করে দেখা, ঐতিহাসিক দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, ধর্মের দিক থেকে একটু মানে পরখ করে দেখার ক্ষেত্রে খালদুন অসাধারণ একটা দিছে ম্যাথোডোলজিটা। এটা তো মূলত তার ইতিহাসের যেই বইটার নাম হচ্ছে মুকাদ্দিমা। বইটার মূল ব্যাপার হচ্ছে ওইটাই, যে আসলে ক্লিয়ার করা ব্যাপারগুলো আমার মধ্যে, জ্ঞানের মধ্যে
যে ব্যাপারগুলো আমি অলরেডি বিলিভ করতেছি, গল্পগুলো বিলিভ করতেছি, যে গল্পের মধ্যে আমি বাস করি, ধর্মীয় গল্প হোক, আপনার রাষ্ট্রীয় গল্প হোক, অথবা সায়েন্টিফিক গল্প হোক, সবই কিন্তু গল্প। সায়েন্স কিন্তু একবারে আপনার যে গল্প বলে না তা না, সায়েন্সও বিশাল গল্প। মানে ধর্ম যেভাবে গল্প বলে, যেমন আমরা কেউ মহাকাশে যাই নাই, তারা বলছে মঙ্গল গ্রহ আছে। আমরা এহুদ বদযুদ্ধ দেখি নেই, তারা বলতেছে আছে, মানে এটা বলছে হুজুররা। আর ওই সায়েন্টিফিক যে গ্রহ নক্ষত্র আছে অথবা অনুপরমাণু আছে, আমরা কিন্তু কেউ এটা দেখি না, পরখ করি না, কিন্তু বিশ্বাস করতেছি। ঠিক যেমন হুজুরদের যেমন কিছু গ্রুপ থাকে সৌদি আরব কেন্দ্রিক, আবার তারাই যেটা বলবে ওইটাই সত্য। আবার বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু একটা সৌদি আরব আছে, যেমন আমেরিকার যে নাসা, তারা বলবে গ্রহ নক্ষত্র আছে কিনা, অথবা পরকালে কী হবে না হবে এটা সৌদি আরবের মোল্লারা বলবে। তো এই ধরনের মোল্লাতন্ত্র কিন্তু দুই গ্রুপই আছে। এই কারণে আসলে এত হওয়ার না যে এই গ্রুপটাই খারাপ এই গ্রুপটা ভালো। নিরপেক্ষ হয়ে বিশ্লেষণ করার ক্ষেত্রে ইতিহাস জ্ঞান, এটা খালদুনের ভালো একটা আছে, মানে তার মূলত বইটার মূল কাজটা। ওই জায়গা থেকে আমার যে বারবার আমি যেটা বলতে, সেটা হচ্ছে যে মানে আমি যখন ইতিহাস পড়তে যাব, আমার ব্যক্তির ইতিহাস, সমাজের ইতিহাস, রাষ্ট্রের ইতিহাস, সব কিছু ইতিহাস, আমি আসলে কারোর শোনা গল্প শুনেই, মানে প্রেমিকের কথা শুনেই প্রেমিকাকে জাজ করা, অথবা প্রেমিকার কথা শুনে প্রেমিককে জাজ করা, এটা পেপা দেবো না। আমি দুই পক্ষের কথাই শুনবো, শুনে তখন আমি পড়বো, তখন আমি মূলত মানবীয় সম্পর্কের মধ্যে কি টানাপোড়েন হয়, কি হয় না হয়, এটা বুঝতে পারবো, এবং সত্য ইতিহাসটা আমি বুঝতে পারবো। আর ইতিহাসটা বুঝলে গুরুত্বপূর্ণ হয়েছে যে আপনি ব্যক্তি হিসেবে নিজে গঠন করতে পারবেন, সমাজ গঠন করা যায়, রাষ্ট্র গঠন করা যায়। আর শুদ্ধ ইতিহাস চর্চা হইলে শুদ্ধ জাতি, শুদ্ধ ব্যক্তি গঠন করা যায়। আর না হয় ওই অন্যের গল্পের নায়ক হিসাবে ও নায়িকা হিসাবে থাকা যায়, নিজে গল্প তৈরি করা যায় না। এটা হচ্ছে বড় ব্যাপার আর কি। ধন্যবাদ। মুকদ্দিমা বা আমাদের দুই বক্তা আলোচনায় আমাদের কারো কোনো মতামত থাকে, প্রশ্ন থাকলে করতে পারেন। আমার কাছে আছে, সে বলবো, আপনারা বলতে পারেন। No, I just have a question on you. Acha, acha, good. No, I don't. I'm also can answer. Okay. So আপনি বলেছেন যে একটা ঘটনা যেটা হচ্ছে 6 লক্ষ বনি ইসরায়েল সামথিং, তখন উনি এটা বিরোধিতা করেছে, এটা যুক্তি দিয়েছে। তো উনার এই যুক্তির কারণে কি উনি কোনো বাধার সম্মুখীন হয়নি? কারণ তখন তো যে সোসাইটিতে আমরা বসবাস করতো, আরব সোসাইটি, ওটা তো খুবই ধর্মীয় কনজারভেটিভ একটা সোসাইটি ছিল। সো আর আবার আপনি আরেকটা আর্গুমেন্ট দিয়েছেন যে তখন উনি সবসময় ক্ষমতার আলোর নিচে থেকেছে, পাদপ্রদীপের আলোর নিচে থেকেছে। সো এই দুইটা কিন্তু মিলে না। উনি কিন্তু হচ্ছে একটা আর্গুমেন্ট ধর্মের এগেনস্টে গিয়ে দিয়েছে, আবার আপনি আবার আর পরক্ষণে বলতেছেন যে উনি হচ্ছে পাদপ্রদীপের আলোয় থেকেছে। সো হোয়াট অ্যাকচুয়ালি দ্য কনসিকুয়েন্স ইজ? ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হচ্ছে উনি যখন, তখন ধর্মীয়, মানে এটা শুধু কনফ্লিক্ট ছিল না, অনেকটা ধর্মীয় সেক্টগুলোর মধ্যে অরাজকতা ছিল। মানে কীরকম ছিল, এখন যেমন আমরা 4টা মাযহাব দেখি না, তখন কিন্তু ইমাম আরও অনেক ছিল। আপনি জানেন না? আচ্ছা, ওই যে হানাফি, মালিকি, হ্যাঁ এগুলা, তো এরকম ইমাম আরও অনেক ছিল, কিন্তু ওনারা ছিল প্রমিনেন্ট। মাযহাব মানে কি? পন্থা। হ্যাঁ, সেক্ট আর কি। হ্যাঁ, তো তখন হয়েছিল কি আরও অনেকগুলো ইমাম ছিল, কিন্তু এই যে 4 বড় মাযহাব, এরা চিন্তা করছে যে না, আমরাই থাকবো, বাকিগুলো বাতিল, এবং অনেক ইমামের অনুসারীকে মানে মেরেও ফেলা হয়েছে, এরকম অরাজকতা ছিল। এবং এই ব্যাপারগুলো ছিল, কিন্তু উনি যেভাবে ক্রিটিক করেছেন, যেমন আল মাসুদিকে উনি বলেছেন, আল মাসুদি অনেক বড় ইতিহাস, তো ওনাকেই বেশি বলেছেন। তো উনি আসলে এই ব্যাপারগুলো করেছেন যে আসলে ইয়ার দিক দিয়ে, মানে এই যে আমরা কি বলবো এটাকে, যে ইতিহাস অথবা জ্ঞানের বিষয়ে উনি যুক্তিযুক্তভাবে করেছেন। এবং উনি উনি যে বিরোধিতার সম্মুখীন হন নাই ব্যাপারটা এমন না, কিন্তু উনি বেশিরভাগ বিরোধিতার সম্মুখীন হয়েছেন ওনার রাজনৈতিক যে আদর্শ, ওইটার জন্য। আদর্শ বলতে না, ওনার যে রাজনৈতিক যে, ওই যে বললাম না যে ক্ষমতার আলোতে থেকেছেন, কিন্তু যে কনফ্লিক্ট যেটা বলেছেন, এটা এরকমভাবে আসে নাই। কেন আসে নাই? এটা ছিল ওনার ব্যক্তি জীবন। আর উনি যে জ্ঞান চর্চা করছেন, ওখানে ব্যক্তি জীবনের প্রভাব ওরকম ছিল না। না, এই মৃত্যুর পর পাবলিশ হয়নি, এটা জীবিতকালে হয়েছে না। উনি যেটাকে উৎসর্গ করেছেন, ওনার যখন যে মানে উনি যে শাসক ছিলেন, ওনার নামে উৎসর্গ করেছেন, এবং অনেক বড়ভাবে লিখে ওইভাবে ক্যাতা ছিল। মানে আমরা যে নিকোলা মেঘেলার প্রিন্সও দেখি, লরেঞ্জো দ্য মেডিসিউ, দ্য ম্যাগনিফিসেন্ট, এরকম
অনেক অনেক বড় একটা ভূমিকার লিগে অনেক বড় অনেকগুলো উপাধি দিয়ে তারপর উনি করেছেন। আচ্ছা, তো হচ্ছে এইটার জন্য হচ্ছে উনি প্রোটেক্ট মানে সুরক্ষিত থেকে। হ্যাঁ, উনি সুরক্ষিত থেকেছেন এবং এই ব্যাপারগুলোতে খুব বেশি মুখোমুখি হননি উনি। হ্যাঁ, জেলেও গেছেন। তবে ওনার এই যে যেই শাসক গেছে এক সময় হয়েছে কি উনি একজনের পক্ষে ছিলেন কিন্তু সে পরাজিত হয়েছে, আবার ওনার মতের জন্য জেলে গিয়েছেন কিছু, কিন্তু আমি স্পেসিফিকলি এখন আসলে বলতে জেলে গেছে কোন কমেন্টের? এটা আসলে আমি স্পেসিফিক বলতে পারছি না। পলিটিক্যাল কারণে উনি গিয়েছেন বেশিরভাগ, তবে এইটা মানে জ্ঞান চর্চার জন্য যে রাজার এগেইনস্টে যে পলিটিক্যাল পার্টি ছিল তারা ওনাকে জেলে পাঠায়। মানে প্রায় 2 বছর সময় কিন্তু পলিটিক্যাল পার্টি মানে আইডিয়াটা রাজার দুই বেরিয়ে রাজা না। ছিল। কারণ তখন মানে মাল্টি পার্টি বা কোনো মানে ওই ধরনের কে ছিল না, দল ছিল না। মানে প্রায় 2 বছরের মতো ছিলেন জেলে। কি খলিফা ছিল, হ্যাঁ, খলিফা বা আমির বা জোর করে ক্ষমতা দখল, মানে মোনার্কি, মানে এই ধরনের ছিল। আর ওই সময় কিন্তু দল ছিল না, কিন্তু গ্রুপ ছিল, বিভিন্ন রিলিজিয়াস আইডিওলজির উপর ভিত্তি করে। সাপোজ অনেকগুলা মাযহাব ছিল, অনেকগুলা মানে বিচ্ছিন্ন গ্রুপ ছিল যাদেরকে একবার তবে এখানে একটা খারেজি আর কি কি আছে না, অনেকগুলো ছিল। ইভেন অ্যাসাসিন যাদেরকে বলা হয়, অ্যাসাসিনও একটা গ্রুপ ছিল। অ্যাসাসিনেশন যে শব্দটা আছে এটা ওই এলাকার শব্দ। তবে তখনকার খলিফা রাজাদের যে তাদের মধ্যে একটা ভালো পজিটিভ ব্যাপার ছিল যে ওরা সবাই মানে জ্ঞানীদের খুঁজতো এবং জ্ঞানের প্রতি জ্ঞান চর্চা অনেক বেশি উৎসাহিত ছিল। আসলে এই জন্যই ওনাদের মতো যে জ্ঞানী ব্যক্তিরা টিকে থাকতে এবং জ্ঞান চর্চা করতে পেরেছে। ইবনে রুশদ স্পেনে ওই সময় আবু ইউসুফ বা এরকম একজন কোনো রাজা বা সম্রাট আমির ছিলেন আর কি, বা খলিফা ছিলেন। উনি খুব জ্ঞানী লোক ছিলেন। বলে ওনার দরবারে অনেক জ্ঞানী লোকদেরকে জায়গা দিচ্ছে। হ্যাঁ, আমার কাছে না, ওনার কাছে। হ্যাঁ, করেন আপনি আওয়াজ যাচ্ছে। আপনি ব্যক্তি হিসেবে ইবনে খালদুনকে পিসের যে নিকোলা ম্যাকিয়াভেলি এবং মনে করেন ইসলাম ধর্মের ইমাম আবু হানিফা, তারপরে এই দুইজন ব্যক্তি হিসেবে উনি কেমন মানুষ ছিলেন, বা ওনার যে বইটার থিওরিগুলো একজন প্রধানমন্ত্রী হিসেবে মানে কতটুকু ফলো করতে পারবে, ওনার রাষ্ট্রটা সফল হতে চলে কতটুকু সফল হতে পারবে, এই দুইটা প্রশ্ন করতে। আচ্ছা, উনি যেটা বলেছেন যে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য কি ফলো করতে হবে, হ্যাঁ, উনি শুধু রাষ্ট্রনায়ক না, এই বইটা আসলে এটা বিশ্বকোষ জাতীয় রচনা, তাও উনি শুধু রাষ্ট্রনায়ক না, একটা সাম্রাজ্য কিভাবে গঠিত হয় ওইটা উনি বলেছেন, যে কোন কোন ব্যক্তিদেরকে প্রায়োরিটি দিতে হবে, কিভাবে একটা সাম্রাজ্যের পতন হয়, উনি এটাও বলেছেন খুব সুন্দরভাবে। তবে হ্যাঁ, একটা বিষয় যে কোন ব্যাপারগুলো ফলো করলে এটা থেকে উত্তরিত হওয়া যাবে, আমরা তো এগুলো পরে হয়তো ধারণা পেতে পারি, কিন্তু উনি ক্লিয়ার কোনো আইডিয়া দেননি। এটাও এই বইয়ের একটা হয়তো ক্রিটিসিজম হতে পারে যে উনি আসলে সমস্যা থেকে উত্তরণের জন্য আইডিয়া দেননি। আর আপনি যেটা বলেন যে নিকোলাস ম্যাকিয়াভেলি, প্রিন্স এবং ইমাম আবু হানিফা এবং ওনার, আমি তো বলেছি যে ব্যক্তি জীবন হিসাবে আমি নিজে উনি ওরকম যে কোনো বিষয়ে আনকম্প্রোমাইজ, ওনার আদর্শের ওরকম, উনি আসলে একজন পলিটিক্যাল ব্যক্তি ছিলেন। পলিটিক্যাল ব্যক্তি, অথবা উনি জ্ঞানী লোক বলে কোনো ফিক্স জ্ঞান নাই, অথবা উনি জ্ঞান চর্চা করছেন বলে ফিক্স নেয় নাই। জ্ঞানী লোকের বৈশিষ্ট্য হচ্ছে সে ফিক্স থাকবে না, কারণ সে নতুন একটা জিনিস জানলে সে চেঞ্জ করে ফেলবে নিজেকে। তবে আমার মনে হয় মহাত্মা গান্ধী একটা সুন্দর কথা বলছে। একদিন তার একজন শিষ্য আসছে, বাপুজি আপনি গত সপ্তাহে এই কথা বলছেন, আজকে আরেক কথা বলছেন, আপনি এত চেঞ্জ করেন কেন? এবং গান্ধীকে নিয়ে এরকম রিউমার ছিল। পলিটিক্যাল পারসন মিনস টু বি দে নিড টু চেঞ্জ। এবং একে ফজলুল হক নিয়ে আরো ব্যাপক চটুল গল্প আছে, ইভেন আপনারা বঙ্গবন্ধু লেখাপত্রগুলোতে পড়বেন। এখন কেন পলিটিক্যাল লোকদেরকে বা মানে লিডারদেরকে চেঞ্জ করতে হবে? গান্ধী বলছে, আই হ্যাভ লার্ন এ নিউ থিং টুডে। আমি আজকে একটা নতুন জিনিস শিখছি। এখন নতুন জিনিস শিখলে আমার পুরোনো জানার প্রশ্ন হয়ে যেতে পারে, আমি চেঞ্জও করে ফেলতে পারি। তো মানে আমরা যদি আবার ইবনে যে কোনো আইডিয়ালিস্ট একটা ফিক্স পজিশন ধরে নেয়, তাহলে সে গোড়া হয়ে যাবে। মানে সে একটা কিছু জিনিস জানিয়ে ফেলছে, মনে করে এটাই সত্য। সত্য তো এরকম ফিক্স জিনিস না, এটা তো চেঞ্জ হতে পারে। আমরা ওই জায়গা থেকে মানে ইবনে খালদুনরে আমরা রিয়াক্ট দিতে। তবে একটা বিষয় বলা যায় যে আসলে উনি এমন হতে পারে যে উনি জ্ঞানটাকে সবার উপরে প্রায়োরিটি দিয়েছেন। এছাড়া উনি যে পলিটিক্যাল আইডিওলজি কে সঠিক কে বেঠিক এটা উনি চিন্তা করেন। উনি চিন্তা করেছেন যে যদি আমি ক্ষমতার সাথে থাকি তাহলে আমি শেষ করতে পারবো। আপনারা যদি বইটা পড়েন আপনি দেখবেন যে যেই স্যাকটা উনি লিখেছেন তখন তো এরকম ইন্টারনেট ছিল না, উনি ওই ব্যক্তির কাছে গিয়েছেন, এটা শিখেছেন, এরপরে লিখেছেন প্রত্যেকটা ব্যাপার। উনি নিজে থেকে আইডিয়া করে নিজে এবং নিজে গবেষণা করেও এরকম না, উনি বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যক্তি জানে ওনার কাছে গিয়েছেন, গিয়ে তারপর শিখেছেন, এই ব্যাপারটা সঙ্গে বিস্তারিত এবং
লিখেছেন এরকম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার দুজনের কাছে, আল মুকাদ্দেম এক্সপার্ট, মানে কোন একটা সিভিলাইজেশন কিভাবে পতন হয়? যে সাপোজ একটা সভ্যতা একজন নেতৃত্ব গেল, একটা ক্ষমতায় গেল, আর আমরা কিভাবে, এটা তো বলা হয়েছে যে কিভাবে একটা সভ্যতা বা ক্ষমতা গঠিত হয়, আবার কিভাবে পতন হয়, এই স্টেপগুলো নিয়ে যে আপনার কিছু একটু আলোচনা আমি আপনার সাথে একটু অ্যাড করে দিই। এটা হচ্ছে মামা বলছিল যে ক্ষমতা 3 পুরুষ পর্যন্ত টিকে থাকে, ঠিক আছে? 3 পুরুষ পরে এটা কিভাবে কলাপস হয় বা কিভাবে তাদের ইয়া হয়, এটা এটা একটা আমার মনে হয় আল মুকাদ্দেমের গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, এটা হচ্ছে এটার সাথে আসলে সাম্রাজ্য কীভাবে গঠিত এটারও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেটা হচ্ছে উনি বলেছেন, উনি আসলে একটু এই যে বেদুইন গোত্রদের মাধ্যমে বলেছেন, যেমন একটা গোত্র যখন প্রভাবশালী হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে এবং অনেক রাজ্যগুলো জয় করে, তখন তার মানে তার শক্তি কারা থাকে? তার শক্তি থাকে তার ফ্যামিলির লোকজন, মানে তার বিরাট ফ্যামিলির লোকজন, আপনজন তারা থাকে, তারা শক্তিশালী হয়ে ওঠে। একটা সময় যখন সাম্রাজ্য গঠিত হয়, তখন যিনি প্রথম পুরুষ উনি কী করেন? উনি হচ্ছে মানে একত্রিত করেছেন মাঠের সৈনিক, প্রশাসক এবং সবার সাথে থেকেছেন, আত্মীয়স্বজন সবাই কাছে রেখেছেন। যেমন দ্বিতীয়জন যখন আসেন, উনি প্রথমজনকে দেখেছেন এবং উনিও মোটামুটি দক্ষ প্রশাসক থাকেন। এবং এর সাথে কি হয়, যখন একজন রাজা হয়ে ওঠেন, তখন উনি চিন্তা করেন যে ওনার প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে। আমি যদি রাজা হয়ে থাকি, যে আমার ছোট ভাই অথবা তারা হইতে পারে। তো রাজা নিজের জন্য হইলেও, এবং এটা স্বাভাবিক হতেই পারে, এবং হলে উনি কি করেন, ক্লোজ সম্পর্কের লোকদেরকে এমনভাবে রাখেন যেন কোনো হুমকি না হতে পারে। এর সাথে কি করেন, উনি বাইরে থেকে দক্ষ লোকদেরকে হায়ার করেন সাম্রাজ্য চালানোর জন্য। এবং একটা সময় যখন তৃতীয় পুরুষের কাছে যায়, উনি হয় কি, উনি কখনোই দেখেন না কীভাবে স্ট্রাগলটা, দেখেন না কীভাবে পরিচালিত করতে, এটা দেখেন না। এবং উনি কি করেন, এই যে ওনার শেষ পর্যন্ত ওনার আশেপাশে উনি ক্লোজ রিলেটিভ কাউকে রাখেন না যে পরবর্তীতে তাকে মেরে ফেললে সে রাজা হইতে পারবে। তখন হয় কি, যখন আশেপাশে আত্মীয় স্বজনগুলো সরে যায়, তখন কোনো বিদ্রোহ হয়, এই টাইপের জিনিস হয়, তখন উনি কাউকে পান না। এবং একটা সময় হচ্ছে অদক্ষ প্রশাসন এবং সবগুলো ভিড় করে, এবং তৃতীয় পুরুষের পরেই এই সাম্রাজ্যের পতন শুরু হয়, এটাই বলেছেন। এবং উনি আসলে এটার ইয়েটা বলেন নাই, রিমেডিটা বলেন নাই। তবে আমরা যেই কারণগুলো বলছি, এগুলো হয়তো যদি মানে করা যায়, তাহলে সাম্রাজ্যকে টিকিয়ে রাখা আর একটু লং মানে করা যাবে। তিনি এটা বলেছেন যে এটা পতন হবেই। একটা ইনবিল একটা আছে, ক্ষমতা একসময় গিয়ে হয়ে যায়। আরেফ কি খালদুন মূলত একটা রাজবংশকে পলিটিক্যাল ফোর্স, যারা রাষ্ট্র ক্ষমতা যারা থাকে, তাদের ব্যাপারটার সাথে দেখায় মূলত মতো একটা বায়োলজিক্যাল বডির মতো। বডি আস্তে আস্তে ছোট ছিলাম আমরা, আস্তে আস্তে বড় হয়েছি, তারপর যৌবনকাল গেছে, তারপর আস্তে আস্তে আমরা বৃদ্ধ হব। তো বৃদ্ধ হলে কিছু রোগ দেখা দেয় আসলে, মানে রোগগুলো আসলে বৃদ্ধির কারণে রোগ দেখা দেয়, এটা যে তার বডির কারণে না। যেমন এই শরীর কেমন মেজমেজ করে, ভাল লাগে না, ঘুমাইতে ইচ্ছা করে, মানে বডির কোনো ব্যালেন্স থাকে না। তো রাষ্ট্র অথবা রাজবংশরও একটা ঠিক এই প্যাটার্নে আগায়, সে আস্তে আস্তে বৃদ্ধ হয়। এবং কত বছর 3 পুরুষ বলতে মূলত বোঝায় খালদুন 3টা ফেজ, মানে 3টা পর্যায় কোন অর্থে। যে কারণ মনে করেন আমার কোনো মানুষ বাঁচে 70 বছর, কেউ আবার 120 বছর বাঁচতে পারে। এখন 20 বছর বাঁচলে কিন্তু সে কিন্তু 3টা ফেজই পূরণ করে, যৌবনকাল, বৃদ্ধকাল, শিশুকাল সবগুলো পূরণ করেই সে যায়। এখন এই খালদুনের যখন বইটা লিখে, এর আগে প্রত্যেকটা রাজবংশের এই ধরনের প্রায় টু সাম এক্সটেন্ট 3 পুরুষ পর্যন্ত তারা ছিল, পতন হয়েছে। এখন খালদুনের পরে মূলত যেই সবচেয়ে পাওয়ারফুল যে আসছে পলিটিক্যাল ফোর্সটা ওয়ার্ল্ডে, এটা হচ্ছে আপনার তার্কিশ খেলাফত, সুলতানিয়াত, মানে যে আমরা বলি না যে কি বলে এটা, সুলতান সুলেমান, তাদের যে গ্রুপটা, এটা বলে সুলতানি, কি জানি বলে এটা, তার্কি ওটোমান সাম্রাজ্য। ওটোমান সাম্রাজ্য প্রায় 600 বছর থাকে। এখন হ্যাঁ, না এটা অনেকে বলে যে মূলত ওটোমানরা এই অনেক বছর সে পার করছে, অনেক লম্বা খালদুনের প্রভাবিত। এবং খালদুন অ্যান্টিডট, হ্যাঁ, যেমন কালমার্স বই লিখছে, এই লাভ হয়েছে ক্যাপিটালিস্টরা, ঠিক আছে, কারণ সে বই লিখছে পুঁজিবাদের বিরুদ্ধে, কিন্তু এতে পুঁজিবাদেরই লাভ হয়েছে, কারণ পুঁজিবাদ কীভাবে তৈরি করতে হয় এটা শিখছে মূলত কাছ থেকে, মানে মার্ক্সের কাছ থেকে। মার্ক্স যত সূক্ষ্মভাবে পুঁজিবাদের ব্যাপারটা করছে, মানে ময়নাতদন্ত করে দেখাইছে, এইটা কোনো দেখাইতে পারে না, পুঁজিবাদী থিঙ্কারও দেখাইতে পারে না, যেটা কার্ল মার্ক্স দেখাইছে সমাজতান্ত্রিক থিঙ্কার হিসেবে। তো খালদুনও এই ধরনের একটা রেমেডি দিচ্ছে, মানে সমস্যা দেখাইছে, তখন সমস্যা দেখাই ফেলে, তখন আমি সমস্যাগুলো আমার নিজের মধ্যে ক্রিয়েট করবো না। কিন্তু ইমিডিয়েট যেটা, যে বস্তু অথবা ব্যক্তি অথবা প্রাণ, প্রত্যেকটা জিনিসের মধ্যেই
তার মধ্যে মানে সৃষ্টি এবং ধ্বংস দুইটা বীজ একসাথেই থাকে আসলে। কারণ সৃষ্টি না হইলে ধ্বংস হবে না, ধ্বংস না হইলে সৃষ্টি হবে না। আর সৃষ্টি হইলেই সে ধ্বংস হইতে হবে, এটা একবারে ইমিডিয়েট হবেই, বেশি অথবা কম। তো রাজবংশের ব্যাপারটাও ঠিক সেম লেভেলে ধ্বংস হবে। আর আরেকটা ব্যাপার যেটা ভাই যেটা বলছিলেন যে রাষ্ট্র কাঠামোতে খালদুনের প্যাটার্নটা কেমন, কোন ধরনের। খালদুন মূলত 3 ধরনের রাষ্ট্র ব্যবস্থা দেখায়। একটা হচ্ছে আপনার এই ক্যাওয়াটিক স্টেট, মানে অ্যানিমেলিক স্টেট, মানে পশুর রাজত্ব আর কি, যেটা আপনার যে হবস রুশোদের বলে যে মানে এই যেটা কি বলে অ্যানিমেলিক স্টেট। ওই অবস্থায় আসলে কোনো রুলস রেগুলেশন থাকে না, জোর যার মূল্য তার মারো ধরো কাটো মাত শূন্য অবস্থা যেটা আমরা বলি, ওই টাইপের অবস্থা। আর হচ্ছে রেশনাল স্টেট, মানে যুক্তি বুদ্ধি দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, মানে প্রত্যেকটা নাগরিক হবে যুক্তি দিয়ে সে বুঝবে সব কিছু। এবং রাষ্ট্রের যে সংবিধানটা চুক্তিটা হবে প্রত্যেক মানুষের যুক্তি দিয়ে, না ঐশী কোনো বয়ান থাকবে না, চুক্তি দিয়ে। আরেকটা হচ্ছে আপনার এই কী বলে এটা থিওলজিক্যাল স্টেট, মানে এটা কী বলে থিওক্রেটিক স্টেট, মানে ধর্মরাষ্ট্র। ধর্মরাষ্ট্রের মূল ব্যাপারটা থাকবে যে ঐশী বাণী থাকবে, এখানে মানুষ চাষ করবে না। তো সে তার হয়েছে যে অ্যানিমেলিক স্টেট তো খুব বাজে অবস্থা, আর ধর্মরাষ্ট্রটাও খুব বেশি যে হয় তা না, খুব কালেভদ্র হয় ধর্মরাষ্ট্র। তো সেই জায়গা থেকে হচ্ছে পারফেক্ট স্টেট, তার জায়গা থেকে সে বলতেছে কি বলে রেশনাল স্টেটটা। কারণ রেশনাল স্টেট আসলে সবার জন্যই। মনে করি আমি যখন থিওক্রেটিক স্টেট করি তখন আমি মুসলিমদের কোরআনটা সংবিধান দিলাম, তো বৌদ্ধদের অবস্থাটা কী হবে, হিন্দুদের অবস্থাটা কী হবে। তো সেক্ষেত্রে রেশনাল স্টেট দেওয়াটাই অনেক বেটার, যেটা আবার ইয়ার সাথে অনেক যায়। এই যে কি বলে এই যে নাম হচ্ছে যে বাইজিরা বললেন না, প্রিন্স ম্যাকিয়াভেলি কিন্তু অনেকে বলে যে খুবই খারাপ লোক, মানে রাজারে খুব ব্রুটাল হওয়ার জন্য কি হওয়ার জন্য সে দেখায়। মূলত তাও না, কিন্তু সে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভালো রাষ্ট্র ব্যবস্থা দেখায়, মানে মানুষকে পরিচালনার ক্ষেত্রে মুসার ব্যবস্থাটা তার ওই প্রিন্সের মধ্যে। তো মুসা তো মূলত একজন ধর্মতাত্ত্বিক এবং প্রফেট, থিওরিটিক স্টেট। ওই জায়গা থেকে খালদুন মানে আধুনিক যে রাষ্ট্রের যে প্যাটার্ন, যে মানে চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে সেকুলার স্টেট যেটা, ওইটাই কিন্তু সে মূলত বলতেছে। এবং রাষ্ট্রের মধ্যে ধর্মীয় প্রভাব অত থাকবে না, ধর্ম তার মতো অ্যাক্ট করবে এবং রাষ্ট্র তার জায়গা থেকে অ্যাক্ট করবে। ওইটা ওই সেকুলার চিন্তার প্যাটার্নটাও খালদুনের মধ্যে এক্সিস্ট করে, এইটা আর কি। প্রশ্ন করতে পারেন। আরেকটা হচ্ছে ইমাম আবু হানিফার যে থিওরি, ওনার থিওরির সাথে কতটুকু মানে উনি অ্যাকসেপ্ট করছিলেন? আবু হানিফার ব্যাপারটা কি, আবু হানিফার সাথে মূলত আবু হানিফার ছাত্র ছিল আবু ইউসুফ, তার সাথে বিশাল দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বটা হচ্ছে গুরু শিষ্যের দ্বন্দ্ব আর কি, যেমন প্লেটোর সাথে যে ইয়ার দ্বন্দ্ব ছিল না, এরিস্টটলের। তো আবু ইউসুফের সাথে আবু হানিফার দ্বন্দ্বটা হয়েছিল যে আবু হানিফা চাইছিল যে রাষ্ট্র চলতেছে খারাপ অবস্থায়, খারাপ, ঠিক আছে, তো মানে ইসলামী রুলস রেগুলেশন চলে না। তো সেই জায়গা থেকে তাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি হন। মনে করেন শেখ হাসিনা এখন আমার শফিকে বললো যে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে প্রধান বিচারপতি হন। তো এই অফার কিন্তু আবু হানিফাকেও দেওয়া হয়েছিল। আবু হানিফা বলতেছে আসলে আমি এই পদের যোগ্য না। যোগ্য না বলছে এই যুক্তিতে যে যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে একজন খারাপ লোক, তো ওই রাষ্ট্রের মধ্যে ভালো লোক প্রধান বিচারপতি হতে পারে না, কারণ সে বারবার হস্তক্ষেপ করবে। তো এই কারণে সে বলছে আমি যোগ্য না। এখন রাজা জানে সে খুব ভালো লোক আবু হানিফা, তখন বলছে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি লোক ভালো। তো সে বলছে আমি তো এই কারণে যোগ্য না, কারণ আমি যদি মিথ্যা কথা বলি তো মিথ্যাবাদী কীভাবে প্রধান বিচারপতি হয়। তো এই রাজার সাথে তর্ক করার কারণে তার শেষ পর্যন্ত জেলেও যাইতে হয়, ঠিক আছে। এবং আবু ইউসুফের দ্বন্দ্ব